মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে এবং সংবাদ বিশ্লেষণ থেকে আপনাদের স্বাগত জানাই। আমার গেস্ট বা অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক আখতারুজ্জামান, জেলা প্রতিনিধি হিসেবেও আছেন দেশ টিভিতে। আখতারুজ্জামান, আপনাকে আমার স্টুডিওতে সংবাদ বিশ্লেষণ এবং মেহেরপুর প্রতিদিন স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। মেহেরপুর প্রতিদিনের এই নিয়মিত আয়োজনে আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আজকে 23শে জুন, আজকে পলাশী দিবস পালন করা হয়। এটা হচ্ছে 1757 সালে 23শে জুন পলাশীর আমবাগানে যুদ্ধে স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়। এই উপলক্ষে পলাশীর পলাশী দিবস হিসেবে পালন করা হয়। এখন আর ওইভাবে পালন হয়তো বা করা হয় না। আগে আমরা ছোটবেলাতে দেখতাম যে বিটিভিতে বছর আনতে একবার করে সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা সিনেমাটা দেখানো হতো, আনোয়ার হোসেনের আমরা সিনেমাটা দেখতাম। তো এক্ষেত্রে হচ্ছে যে আমরা প্রসঙ্গে চলে যাই। প্রসঙ্গ হচ্ছে যে ইরানে 3 পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। হ্যাঁ, এটাকে কিভাবে দেখছেন আসলে? আসলে আমরা মানুষ মানুষ হিসেবে কিন্তু আমরা বলতেই পারি যে কোনো মানুষকে হত্যা করা কিন্তু অপরাধ। যদি কোনো মানুষ যদি অপরাধ ঘটায় তার জন্য আইন আছে, তার জন্য আদালত আছে, শাস্তি আইন আদালতে হবে। এই যে যুদ্ধ, এই যে অস্ত্রের ঝনঝনানি, পৃথিবীতে দেখেন যতগুলি পারমাণবিক অস্ত্র বলেন, যে কোনো মরণঘাতী মানুষের যে প্রাণহানির যে ঘটনাগুলি ঘটে সেগুলো কিন্তু আগ্নেয়াস্ত্র, তারপরে আপনার ক্ষেপণাস্ত্র, বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার হচ্ছে এবং মানুষের টাকায় দিয়ে কিন্তু মানুষের জীবনহানির অস্ত্রগুলা কিনছে। এই যুদ্ধ কিন্তু মানুষের প্রাণহানি করে এবং প্রত্যেকটা দেশকে কিন্তু ধ্বংসের দিকে ফেলে দেয়। বিগত দিনে দেখবেন যে যেগুলি যুদ্ধ বিধ্বস্ত দেশ আছে সেই দেশগুলি কিন্তু যুদ্ধ শেষ হয়েছে, অনেক মানুষ মারা গেছে, আস্তে আস্তে হয়তো বা আর্থিকভাবে তারা স্বাবলম্বী হচ্ছে, কিন্তু যে প্রাণগুলি ঝরে যায় সেই প্রাণগুলিকে আর আর কখনো কখনো ফিরে ঘুরে আসবে আসবে? না, আর কখনো ঘুরে আসবে এই না, তো জন্য আমরা যুদ্ধ এই কেউ জন্য চাই না। কিন্তু হ্যাঁ, আমি একজন সাংবাদিক হিসেবে কখনোই আসলে এই যুদ্ধ যুদ্ধ চাই না এবং যুদ্ধকে আমরা মানুষ চাই না। হিসেবে কিন্তু যুদ্ধ চাই না। আচ্ছা, ট্রাম্প নিউজটা আমি আরেকটু পড়ি। ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমরা ইরানের 3টি পারমাণবিক বোমা স্থাপনা, যেটা ছিল ফোর্দো, নাস্তানজা এবং ইস্পাহানে খুব সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশ সীমানার বাইরে আছে, খবর বিবিসি। আচ্ছা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ সরিয়ে দেওয়ার কোনো ইয়ে আছে কিনা, বা আপনি এভাবে দেখেন? আসলে দেখেন যে আমরা ফিলিস্তিন ইসরায়েল সবে মাত্র ভারত এবং পাকিস্তানের যে ঘটনাগুলি, যুদ্ধের দ্বার প্রান্ত থেকে কিন্তু ফিরে এসেছে। জি, জি, একদম হামলারও ঘটনা ঘটছে। ইসরায়েলের যে হামলা ফিলিস্তিনিদের উপর, সেখানে কিন্তু শিশু নারীরা বাদ যায়নি। আমরা অনেক বীভৎস ছবি দেখছি, অনেক বীভৎস ভাবে মানুষকে হত্যা করা হয়েছে, অনেক ধ্বংস করা হয়েছে অনেক স্থাপনা। হুম, যুদ্ধ একটা দেশের সাথে একটা দেশের যখন শুরু হয় তখন কিন্তু অন্ততপক্ষে যে যুদ্ধ নীতি রয়েছে, যুদ্ধের যে আইন হুম, আছে, হুম, সেই আইনগুলা কিন্তু মানা উচিত। একটা দেশের সাথে একটা দেশের সম্পর্ক আছে, সে দেশে যদি তার শত্রু পক্ষ দেশ যদি যুদ্ধের প্রস্তুতি নেয়, হুম। কোনো আইন না মেনে কিন্তু আর একটা দেশ তার সাথে সাথে হয়ে কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। জি, যে এক্স্যাক্টলি, ঘটনাটা এক্স্যাক্টলি। কিন্তু এই যে আহ, মানে খুব আমি আমেরিকা যে ইয়েটা করলো। আমেরিকার যে জি, জি, ঘটনাটা, জি, জি। এবং একদম ট্রুথ সোশ্যালে লিখেছেন হুম, ট্রাম্প নিজেই, হুম, হুম, দাবি করছেন যে সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে এবং ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাস্তানজা, ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। কত বড় দুঃসাহসিক কথা উনি হুম, উনার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় লিখছেন! হুম, জি, আসলেই কি মানবাধিকার সংগঠন বলেন, আমাদের যে বিভিন্ন দেশের সাথে দেশের যে হুম, যুদ্ধ চুক্তি বলেন, হুম, শান্তি চুক্তি বলেন, আসলেই কি এইগুলা কেউ মানছে? আমার মনে না, হয় না। আমার মনে হয় না যে যারা এই যুদ্ধের ঘটনায় এক দেশ থেকে আরেক দেশকে পারস্পরিক সহযোগিতা করছে, হুম, আসলে এখান থেকে বেরিয়ে আসা উচিত। না হলে কিন্তু অবশ্যই আরো একটি বিশ্বযুদ্ধের
আমরা খুব দ্বারপ্রান্তে দ্বার প্রান্তে দ্বারপ্রান্তে চলে পৌঁছে যাব। যাওয়া চলে আচ্ছা, যাব। এখানে হচ্ছে যে রাশিয়ার প্রেসিডেন্ট, এটার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, হুঁশিয়ার করে বলেছেন যে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তার মতে এ দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আচ্ছা, রাশিয়া বা চীন ইরানের পাশে দাঁড়াবে কিনা আপনি কি মনে করেন? আসলে আপনি দেখেন যে বিবিসিতে যে খবরটা প্রকাশ করেছে এবং ট্রাম্প তার নিজের ট্রুথ সোশ্যালে লিখেছেন জি, জি। যে আহ, একটা পক্ষকে তারা আহ, আহ, সহযোগিতা করতে যে আর একটা পক্ষকে ধ্বংস করছে। তো সেই ক্ষেত্রে মুসলিম কান্ট্রি হিসেবে তো ইরানকে অন্যান্য মুসলিম কান্ট্রিরা সহযোগিতা করতে পারে, আর যদি সহযোগিতা করে হুম। তাহলে তো অবশ্যই আর একটা বিশ্বযুদ্ধ আমরা আবার আবার দেখতে দেখতে পাবো। পাবো। আবার কিন্তু দেখতে এটা পাবো। আসলে হুম, হুম, আমাদের প্রত্যাশা নয়। আমরা চাই যে হুম, সমস্ত মানুষই পৃথিবীতে বেঁচে থাক, সমান অধিকারে বেঁচে থাক, হুম, হুম। আহ, এবং পারস্পরিক সম্পর্ক আসলে বজায় রাখা উচিত। আচ্ছা, যদি আপনি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যদি জড়াবে এইভাবেই যে যদি কিনা সব পক্ষগুলো জড়াই যায় বা সব পক্ষগুলো হ্যাঁ, এটার যেহেতু সাথে আইন আসে। তো কেউ মানছে না। আপনি আইন তো দেখেন, মানে আপনি না। দেখেন শুধু আইনগুলি মানতে বাধ্য করা হয় শুধু দুর্বলদের প্রতি। জি, সবলকে জি। কিন্তু আইন মানানোর কোনো না, না, সুযোগ তৈরি করা হচ্ছে না না, এখানে। না। দুর্বল যারা তাদেরকে আইন মানানোর জন্য জোরজাপট করছে। জি। কিন্তু যারা সবল, তারা হুম, যদি আইন মানতো, হুম, তারা কিন্তু তাহলে কিন্তু এই দেশে বা এই 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 প্রজন্ম হুম, যুদ্ধের দিকে আর এগিয়ে যেত না। হুম, তারা বিগত যুদ্ধের যে ঘটনাগুলি, ধ্বংসের যে ঘটনাগুলি, এইগুলি ইতিহাসে পড়েই কিন্তু তারা সাবধান হচ্ছে বা হুম। সাবধান হতে পারতো যে না, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। শান্তি চাই। না, শান্তির কথা ওরা নিজেরাই বলে কিন্তু ওরা মানে না। মানে না। হ্যাঁ, ওদের জন্য মানে শান্তিটা মানে অন্য কারা কিছু। মানতে বাধ্য করা হয়? কাদের? যারা দুর্বল রাষ্ট্র, যারা জি, দুর্বল। আপনি জি, দেখেন এই সমাজের কথাই ভাবেন। আমি বাদে দিলাম দেশের কথা, আমি সমাজের কথা বলি। আপনি দেখেন যে যারা সবল, তারা দুর্বলের উপর আইন চাপে দেয় জি। এবং তাদেরকে দুর্বলদেরকে আইন মানতে বাধ্য করায়। কিন্তু ওই সবলরাই কিন্তু আইন মানছে না। আর যে কারণে কিন্তু হুম। ওই সবলের সাথে সবলেরই বারবার কিন্তু ঝামেলা তৈরি হয়। আচ্ছা, আচ্ছা। আমরা পরবর্তী প্রসঙ্গে চলে যাই। আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তিপূর্ণভাবে যে যার মতো করে থাকুক, সবাই ভালো থাকুক, একটা অপমৃত্যু আমরা চাই না। আমরা পরবর্তী প্রসঙ্গে চলে আসি, সেটা হচ্ছে যে মেহেরপুরে 3 দিন ব্যাপী আম মেলার উদ্বোধন করা হয়েছে। এটা 2000 মানে এটা হচ্ছে যে 22শে জুন নিউজ করা হয়েছে, মেহেরপুর প্রতিদিনের নিউজ। এটা হচ্ছে যে জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে রোববার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ি প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত অনুষ্ঠানটি উদ্বোধন করেন হচ্ছে যে জেলা প্রশাসক সিফাত মেনাজ। আচ্ছা, মেলায় গিয়েছিলেন কিনা বা কেমন দেখলেন? হ্যাঁ, আমি আহ, গতকাল উদ্বোধনী দিন ছিল। আচ্ছা। ওই দিন আমি আসতে পারি নাই। হুম, 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 হুম। আজকে কিন্তু আমার লাইভ ছিল 12টার সংবাদে আচ্ছা। এই আমের মেলা নিয়ে। সেখানে দেখলাম যে অনেক ধরনের আম কিন্তু ওখানে সাজানো হয়েছে, 6টি স্টল বসেছে। তো আহ, এই স্টলে কিন্তু আমাদের হিমসাগর আম আছে, ল্যাংড়া আছে, আম্রপালি আছে। আপনি জানবেন যে আমাদের হিমসাগর আম কিন্তু জিআই পণ্য হিসেবে জি, স্বীকৃতি পেয়েছে। জি, এটা কিন্তু মেহেরপুরবাসীর জন্য একটা আনন্দের খবর জি। এবং কৃষকদের জন্য সফলতার খবর। এবং শুধু কৃষক বলবো কেন, সব শ্রেণী পেশার মানুষের জন্যই যখন একটি সফলতার গল্প যখন একটা জেলার উপর দিয়ে হয়, হুম। তখন কিন্তু এই সুফলটা কিন্তু সব শ্রেণী পেশার মানুষই আচ্ছা, ভোগ করে। এইটা নিয়ে আমার পরবর্তী প্রশ্ন ছিল, পরবর্তী প্রসঙ্গটাও ছিল বা প্রশ্নটাও ছিল। প্রশ্নটা হচ্ছে এইরকম যে জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার খবরটা আসলে আপনারা ওইভাবে প্রকাশ করেন নাই বা আমাদের কোনো আমি অনুষ্ঠান করা হয় নাই বা আমাদের কোনো সভা সেমিনার করা হয় নাই। আসলে প্রচার যদি না করা হয় তাহলে আমরা কি ফলাফল পাবো? জিআই পণ্যের ফলাফল আমি পাবো আমি বা সেখানে ইয়ে পাবো? যাচ্ছি। জি। তো আমি আজকে যেয়ে দেখলাম যে 6টি স্টল রয়েছে। 6টি স্টলে প্রায় শত হবে জাত। হুম, হুম, এই বিভিন্ন জাতের আম কিন্তু ওখানে হুম, সরবরাহ করা হয়েছে। হুম, তো সেখানে দেখলাম যে অনেক আমের নামই কিন্তু আমার মেহেরপুর জেলার মানুষ জানে না, যে জেলাতে আমের জন্য বিখ্যাত। আচ্ছা, তো আমার মনে হয়েছে যে এই মেলাটাকে আরো জাঁকজমকপূর্ণ করা উচিত ছিল এবং হুম, হুম, অনেক মানুষ, বিশেষ করে যারা
ছাত্র শ্রেণীর শিক্ষার্থী শ্রেণীর যারা ছেলে মেয়ে আছে তাদেরকে কিন্তু এই আমের নামের সাথে পরিচয় করা উচিত ছিল। একটি ছেলেকে যদি ওই আমের মেলাতে যদি আমন্ত্রণ করা হতো এবং যদি আরো বড় পরিসরে এই মেলাটা দেওয়া হতো, তাহলে কিন্তু একটা ছেলে একটা খুব সুন্দর একটা আমের যে রং, আমের যে বর্ণ, আমের যে স্বাদ, আমি স্বাদটা নাই নিলাম আগে, আমের আগে আমি গঠন দেখলাম, আমের আগে বর্ণ দেখলাম, রং দেখলাম, দেখার পরে যদি আমি উদ্বুদ্ধ হয়ে একটা চারাও কিন্তু কিনে আমার বাড়ির উঠানে, জমি না থাকলে কিন্তু উঠানে একটা গাছ লাগাইলাম, সেই গাছে হয়তো আমার 10টা ফল হবে, 2টি ফল পাখিতে খাবে, আরো 8টি ফল তো মানুষ খাবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়নি, মনে হয় যে এই মেলাটাকে আরো বৃহৎ পরিসরে করা উচিত ছিল এবং সেখানে জনসম্পৃক্ততা আরো বাড়ানো দরকার ছিল। আচ্ছা, জিআই পণ্য নিয়ে যেটা বলছিলাম, আপনাকে একটা কোশ্চেন করছিলাম যে এটা আসলে প্রচারটা হচ্ছে কিনা। না, জিআই পণ্য হিসাবে যে আমের যে প্রচারণাটা, সে প্রচারণাটা আসলে সেভাবে হয়নি। আচ্ছা। এবছরেও কিন্তু আমাদের ব্যাপক পরিমাণের আমের ফলন হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখছেন যে বিশেষ করে হিমসাগর আম। এবং একটা মজার কথা বলি এর সাথে, বাংলাদেশে যে গুড এগ্রিকালচার প্র্যাকটিসের যে একটা, যেটাকে বলে গ্যাপ, এর আওতায় যে 2 জন কৃষক আছেন বাংলাদেশে, সারা বাংলাদেশে, তার মধ্যে কিন্তু আমার মেহেরপুর জেলার একজন ব্যক্তি আছেন। 2 জন বাংলাদেশের 2 জন ব্যক্তির মধ্যে গ্যাপ সার্টিফিকেটধারী লোক আছে আমার মেহেরপুর জেলায় একজন, যিনি এই মেহেরপুরের আমকে বিদেশে রপ্তানি করতে পারবে। আর বিদেশে রপ্তানি করতে পারলে তো অবশ্যই বিদেশের একটা যে অর্থ কিন্তু আমাদের শুধু মেহেরপুরে আসবে না, আমার বাংলাদেশের আসবে। তো সেই ক্ষেত্রে জিআই পণ্য স্বীকৃতি পাওয়ার যে আমের যে সুফলটা এবং এই গ্যাপ সার্টিফিকেট এর আওতায় আরো কৃষককে আনা যায় কিনা, এ ব্যাপারে কিন্তু কৃষি বিভাগের যে প্রচারণা, সেই প্রচারণা কিন্তু আসলে সেভাবে করা হয়নি। আমরা দেখিনি যে এত মানে এত একটা সফলতার খবর খুব ফলাও করে আসলে আনা উচিত ছিল মানুষের সামনে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ইয়েতেও দেখলাম, বা অনেকগুলো সাংবাদিক কাজ করেছে দেখলাম, জনকণ্ঠ করেছে বা চ্যানেল 24 করেছে, মানে এই জাতীয় কিছু দেখলাম। মানে সবাই করে না কেন বা সবাই করছে না কেন এটা নিয়ে? এটা যদি মিডিয়াতেও ফলো করে প্রচার করা হয়, এখানে কিন্তু এখন দেখবেন যে আসলে ফেসবুকের দুনিয়া, আমি হাতের মুঠোয় আমার আইডিটা ওপেন করলে কিন্তু অনেক সংবাদ, অনেক তথ্য কিন্তু আমাদের হাতের মুঠোয় চলে আসে। তো সেই ক্ষেত্রে এখন যারা সাংবাদিকতার পেশায় আছে, এই পেশাতে থেকে নিজের জেলার অন্তত পক্ষে সম্ভাবনাময় যে জিনিসগুলি আছে অবশ্যই মানুষের দরবারে, বিশ্বের দরবারে কিন্তু আসলে তুলে না ধরলে কিন্তু আমাদের মেহেরপুর জেলা পিছিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে সব শ্রেণীর সাংবাদিকদেরই বলবো যে অন্তত পক্ষে মেহেরপুরের কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য বেশি বেশি এইসব নিউজগুলি কিন্তু প্রচার করা উচিত। আমি আপনার কাছে আবদার করবো যে এগুলো নিয়ে আপনি বেশি বেশি, যতটা পারা যায় বেশি বেশি নিউজ করবেন। আরেকটা নিউজে আমার নজরে আসে আম সম্পর্কিতই, সেটা হচ্ছে যে বেনিয়ামিন করেছিল এটা সময় নিউজে, ঢলন দিতে হচ্ছে, আম বিক্রি করার সময় ঢলন দিতে হচ্ছে, যে 1 মণ আমে 8 কেজি 9 কেজি পর্যন্ত ঢলন দিতে হচ্ছে। এখন ব্যবসায়ীরা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আপনি মনে করেন? এখানে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এখানে ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু কৃষকরা, এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকদের পাশাপাশি ক্রেতারাও। কারণ ব্যবসায়ীরা 1 মণে এখানে লিখছেন যে 8 কেজি ঢলন নিচ্ছে, শুধুমাত্র এই আমের ক্ষেত্রেই নয়, এখানে কিন্তু সমস্ত ফসলের ক্ষেত্রে আমাদের বিশেষ করে মেহেরপুরে ঢলন পদ্ধতির যে প্রচলন, সেই প্রচলন কিন্তু এই প্রচলনের মধ্যে কিন্তু আমরা বের হতে পারিনি। যেমন আমি অন্যান্য জেলায় দেখেছি, অন্যান্য জায়গায় দেখেছি, এরকম তো কিছু নাই। না, যেটা হচ্ছে সেটাই, এই ঢলন বলে তো কিছু নাই। কারণ এখানে নিয়ন্ত্রণ, এখানে কিন্তু যে কনজিউমার অ্যাসোসিয়েশন আছে ক্যাব, সেই ক্যাবেরও কিন্তু একটা হস্তক্ষেপ আছে। যেখানে বড় বড় আমের আড়ত বসে, মানে বেচা কিনা বসে, সেখানে যদি ম্যাজিস্ট্রেট সহজে যদি এই বিষয়গুলি মনিটরিং করেন, তাহলে আমার মনে হয় যে এই ঢলন পদ্ধতি 1 মণ আম কিনলে 8 কেজি ঢলন পাওয়া যাবে। সেই 8 কেজি আম কিন্তু দেখেন কৃষকের ঘর থেকে যাচ্ছে, এই আম 8 কেজি আম সংগ্রহ করতে কিন্তু গাছে থেকে
লেবার খরচ লাগছে, জি। তাহলে তাকে 8 কেজি আম গাছে দিতে হচ্ছে, আবার হুম, আম পেড়ে দেওয়ার জন্য লেবার খরচ দিতে হচ্ছে। হুম, হুম, কৃষকরা কিন্তু দুই জায়গায় দুই মার জায়গায় খাচ্ছে, মার খাচ্ছে। কিন্তু হুম, এই সুফলটা কিন্তু শুধুমাত্র ব্যবসায়ীরা ভোগ করছেন। আপনি যখন খুচরা ক্রেতা হিসেবে যখন বাজারে যাবেন, তখন 10 কেজি আম কিনলে কিন্তু 2 কেজি আম আপনাকে ফ্রি দিবে না। হুম, হুম। তাহলে ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। আমার আমার মনে হয় যে এখানে কিন্তু এই বাজারটি, আমের বাজারগুলি মনিটরিং করা দরকার, আচ্ছা, এবং এই ঢলন এখন পদ্ধতিকে। ব্যবসায়ীরা যখন বিক্রি করে ক্রেতার কাছে তখন তো তারা ঢলন দেয় না। না, তখন তারা ঢলন দেয় না। আপনিও ক্রেতা হয়ে যান, দেখবেন যে না, 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 আমি আপনাকে আমি তো পাচ্ছি না, আপনি পাবেন না, বরঞ্চ একটু কম দেয়। কম দেয়। তো জি, এইগুলি কিন্তু আসলে মনিটরিং করা উচিত। জি। মনিটরিং করলে কিন্তু এই ঢলন পদ্ধতি থেকে আমরা কিছু কিছু জায়গায় বেরিয়ে আসবো। শুধু হুম, আম নয়, হুম, আপনি আরো কৃষি পণ্য বিক্রি করতে যান, সেখানে কেজিতে আপনি আড়তে যাবেন, সবজি দিতে যাবেন, সবজিতেও কিন্তু দেখবেন যে সেখানে ঢলন দিতে ঢলন হচ্ছে। পদ্ধতি আছে। জি, আপনি জি। মাছ বিক্রি করতে যাবেন আড়তে, সেখানে দেখবেন যে মুনে 4 কেজি করে ঢলন আপনাকে দিতে হবে। হুম, 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 আপনি দেখেন যে 1 কেজি মাছ উৎপাদন করতে কৃষকের 160 টাকা খরচ জি, হচ্ছে। জি। হুম, হুম, এখানে কিন্তু 80 টাকা কেজি কিন্তু মাছের খাবার। 1 কেজি খোলের দাম কিন্তু 55 টাকা কেজি। জি। তাহলে 1 কেজি মাছ উৎপাদন করতে 160 টাকা খরচ কৃষকের, হুম, হুম, ধরেই নিই। হুম, এখানে কিন্তু 1 মণ 40 কেজি মাছ বিক্রি করতে হলে ওই মৎস্য চাষিকে আরো 4 কেজি মাছ উদ্বৃত্ত ওই ব্যবসায়ীকে দিতে হবে। হুম। আচ্ছা, আচ্ছা, এই যে আচ্ছা। ঢলন পদ্ধতি, এই হুম, ঢলন পদ্ধতি কিন্তু খুব দ্রুতই কিন্তু এইখান থেকে মানুষকে বের করে না নিয়ে আসতে পারলে কিন্তু হুম। কৃষকরা কিন্তু আস্তে আস্তে আরো বেশি ক্ষতির মুখে পড়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। এটা নিয়েও আপনি নিউজ করবেন বা এটা নিয়ে আরো হ্যাঁ, লেখালেখি করবেন এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের কান পর্যন্ত অন্তত আপনি দিবেন। এটা আপনার প্রতি আমার আবদার। এরপরে মেহেরপুর প্রতিদিনের আরেকটা নিউজ গেছে গতকালকে। নিউজটায় বলা হচ্ছে এইরকম যে আমাদের আম চাষ করা হয়েছে 45,000 মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল, যেটা হচ্ছে যে 1,71 কোটি টাকার আমাদের বেচা কেনা হওয়ার কথা ছিল, এটা লক্ষ্যমাত্রা। কিন্তু আপনার হচ্ছে যে 1,000 মেট্রিক টন মতো আম নষ্ট হয়ে গেছে। এটা প্রায় 37.5 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। আমরা 171 কোটি টাকার মাল বিক্রি করি বা মাল উৎপাদন করি, তার ভিতরে 37 মানে প্রায়, মানে কতটুকু বলবো, 3/1 ভাগই মোটামুটি আমাদের নষ্ট হয়ে গেছে। তো এটার জন্য বলা হচ্ছে যে কৃষি বিশেষজ্ঞ যারা আছে তারা বলতেছে যে ছত্রাক মানে ঘটিত কোনো মহামারী আসছে, যেমন হচ্ছে ইস্টেম্যান রট বা অ্যানথ্রাক্স জনিত কোনো একটা কারণ হইতে পারে। তো এখানে হচ্ছে যে এখন তো মানে লসটা বুঝতে পেরেছেন বোধহয়, হুম, যে হুম, আপনার 171 কোটি টাকার মধ্যে 37.5 কোটি টাকার মাল আমাদের ফেলে দিতে হয়েছে, নিউজটা আপনিও দেখেছেন বোধহয়। হুম। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে এটা তো মেহেরপুরের অর্থনীতির জন্য বিশাল একটা ক্ষতি। দায়বদ্ধতা কারোর কি আছে? অবশ্যই দায়বদ্ধতা আছে, কেন নেই? হুম, একজন কৃষক আম উৎপাদন করছে। হুম, হুম, আমাদের মেহেরপুর জেলায় যে যতগুলি আমের বাগান রয়েছে, সেই বাগানগুলা কিন্তু কৃষি বিভাগে তালিকাভুক্ত আমের বাগান। হুম, জি, একজন কৃষক মুকুল থেকে শুরু করে আমের গুটি হলো, আমের ভিতরে আঁটি হলো, আম পাকার সময় হলো, হুম, বিগত দিনে একজন কৃষক তার ইচ্ছাতে, তার দোকানদারদের পরামর্শে বলেন, হুম, তার নিজস্ব জ্ঞানে বলেন, পরিচর্যা করতে 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 এসে ঠিক যখন বিক্রি করার মৌসুম, ঠিক তখনই কিন্তু 37 কোটি টাকা হুম, একটা ধাক্কা খেলো। হুম, জি, জি, অর্থনৈতিক 37 কোটি টাকা যে টাকা, হুম, 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 আমরা শুধু কৃষককে দায়ী করব না, কৃষকের ঘাটতি হুম, শুধুমাত্র ধরবো না, আমরা কিন্তু দেখবো যেটা মেহেরপুর জেলার মানুষের অর্থনৈতিক ক্ষতি। সেক্ষেত্রে দায়বদ্ধতা তো কৃষি বিভাগের একটা থাকেই। হুম, এ কারণে থাকে যে আমরা আবারও মেলায় ফিরে যাই। জি, জি, আমরা মেলার হুম, আমের রপ্তানিযোগ্য আম তৈরিতে মেলা তৈরি করছি, মেলা বসাচ্ছি, হুম, হুম, বিভিন্ন সভা সেমিনার করছি, কিন্তু কৃষকদের দোরগোড়ায় যে আমরা একটা আম পেড়ে দেখলাম না যে এই আমটিতে আসলে কি জি, প্রয়োজন এখন। জি, আপনি জানেন যে গত বছরে কিন্তু ঠিক যখন হিমসাগর আম শেষ হয়ে গেল, ল্যাংড়া এবং আম্রপালি যখন শুরু হলো, তখন কিন্তু আমের বোটার নিচে পোকা শুরু হলো। হুম, 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 তখনও কিন্তু গেল বছরেও কিন্তু আম বিক্রি করতে পারেনি কৃষকরা হুম, জি, জি, ওই পোকার কারণে। তাহলে ওই পোকা নিধনের জন্য এগিয়ে যাবে কিন্তু কৃষি বিভাগ।
অন্ততপক্ষে বাগান মালিকদের ডেকে হলেও বলবে যে আপনারা এই কীটনাশক দেন বা এই ছত্রাকনাশক দেন, তাহলে কিন্তু কৃষকরা সেটার ভালো ফল পেত। আমি বলবো যে এই যে 37 কোটি টাকার যে ধাক্কা আমার মেহেরপুরের আমবাগানিরা খেলো, এটাতে অবশ্যই কিন্তু কৃষি বিভাগের একটা দায় আছেই। কারণ তারা সময় মতো কৃষকদেরকে পরামর্শটা দিতে ব্যর্থ হয়েছেন, যে কারণে এই পরিপক্কতার সময়, হারভেস্টিং এর সময় কৃষকরা এই আমটি নষ্ট করেছে। আমরা দেখলাম যে অনেক আম কিন্তু এখনো পোকা হচ্ছে। তো পোকা নিধনের জন্য তো বাবা, এবং যে ছত্রাকের কথা বলছেন, সে ছত্রাক নিধনের জন্য তো অন্তত পক্ষে বিভিন্ন ধরনের কীটনাশক, ছত্রাকনাশক তো বাংলাদেশে আছেই, সেগুলো তো ব্যবহার করার পরামর্শ দিলেই তো অন্তত পক্ষে এই ধাক্কাটা খেত না। জি জি, সেক্ষেত্রে হচ্ছে যে আমি রাজশাহীতে খবর নিছি, রাজশাহীতে ওরা করে কি যে মানে মনে করেন আমগুলো ইয়ে করে দেওয়া হলো, এবার হচ্ছে ওরা নভেম্বর থেকে কিন্তু গাছের পরিচর্যা করা শুরু করে। গাছে কীটনাশক থেকে শুরু করে যা যা প্রয়োগ করার দরকার সবগুলো কিন্তু ওনারা অনেক আগে থেকে পরিচর্যা করে। এমনকি আমাদের যেরকম ছাগল পরিচর্যা করা হয় যে পুরো বছর দেখে রাখা হয়, ওরা কিন্তু গাছের পরিচর্যা করে। আমার মনে হয় যে এখানে ট্রেনিং বলেন বা ইয়েগুলো বলেন, পর্যাপ্ত ইয়েগুলো ইনস্ট্রাকশন দেওয়া বলেন, এগুলোতে আমার মনে হয় ঘাটতি আছে আমাদের। হ্যাঁ, মাঠ দিবস কেন হয়? কৃষি অধিদপ্তর তো একটা বরাদ্দ দিয়ে থাকে সেখানে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শশা জেলা বা শশা উপজেলাকে, যে মাঠ দিবসের মাধ্যমে কিন্তু কৃষকদেরকে উদ্বুদ্ধ করবেন এবং কৃষকদেরকে ফসল উৎপাদনে যাতে কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি না হয় সে ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য তো কিন্তু সরকার তো আলাদা একটা বাজেট দিয়ে রেখেছে কৃষি বিভাগকে, যে আপনারা এই বাজেটের মধ্যে বিভিন্ন জায়গায় মাঠ দিবস করবেন, কৃষকদেরকে এবং কৃষানীদেরকে উদ্বুদ্ধ করবেন, এবং তারা কোন অবস্থাতে ফসল তৈরি করছেন, কিভাবে বিক্রি করবেন। এবং দেখেন যে এখানে সচেতনতা তৈরি করার একটা বিশাল বিষয় আছে। আপনি একটা সবজি উৎপাদন করলেন, কয়দিন আগে আপনি বিষ দেওয়া বন্ধ করবেন তারও কিন্তু নির্দিষ্ট একটা সময় আছে, না হলে কিন্তু আপনি মানুষ হিসেবে একটা সবজি খেয়ে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। কৃষি বিভাগের এই ধরনের সেমিনারগুলি বলেন, মাঠ দিবস বলেন, উত্তরোত্তর বৃদ্ধি সহ কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে আপনারা আমাদের সাথে পরামর্শ নিন এবং পরামর্শ অনুযায়ী আপনারা আমের বাগান তৈরি করুন বা আরো ফসল উৎপাদন করুন, যাতে করে এখানে যদি কোনো কৃষক যদি কৃষকদের পরামর্শ নিয়েও যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তার তো একটা বলার জায়গা থাকবে যে কৃষকদেরকে আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম, সামগ্রিকভাবে চেষ্টা করেছিলাম, ফলাফল পাইনি, সেটা প্রাকৃতিক কারণে হয়তো বা হয়নি, সেটা আলাদা, সেটা আলাদা। কিন্তু একেবারে যদি গা ভাসিয়ে দেয় যে কৃষক আমাদের কাছে আসবে তারপরে আমরা পরামর্শ দেব, আসলে বিষয়টা এরকম তো না। প্রত্যেকটা ইউনিয়ন ওয়াইজ একজন করে উপসহকারী কৃষি কর্মকর্তা দেওয়া আছে, তারা কিন্তু কৃষকদেরকে প্রতিটা ইউনিয়নে যাবেন, কৃষকদেরকে ডাকবেন, পরামর্শ দেবেন, প্রয়োজনে বাগানেও যাবেন, সেখানেও তিনি নিজে হাতে দেখবেন যে আসলে হারভেস্টিং এর সময় আম বা বিভিন্ন ফসল পোকামাকড়ে খাচ্ছে কিনা, কোনো ছত্রাক আসলো কিনা, নতুন কোনো রোগের সৃষ্টি হচ্ছে কিনা। সেখানে তো কৃষি গবেষণা নিয়ে কাজ করছেন অনেক গবেষক, তো সেই ক্ষেত্রে কৃষি বিভাগের একটা বড় রকমের দায় আছে এখানেও। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় আপনাদেরও মানে সাংবাদিকদেরও দায় আছে। হ্যাঁ, সাংবাদিক হিসেবে আপনাদেরও হয়তোবা লেগে থাকার দরকার আছে বা জিনিসগুলো একটু দেখার দরকার আছে। আমরা আসলে সাংবাদিকদের দায় বলতে এখানে আমার একটু দ্বিমত আছে। সেখানে যদি আসলে সাংবাদিক মানে তো ফেরেশতা নয়, সব ঘটনা জানতে পারবো বা সব ঘটনা জানবো এরকমও কিন্তু না। যখন আমরা একজন মানুষ আমাদেরকে জানায় যে ভাই আমরা এই করছি, এতে দেখছি যে বিপরীত হয়ে গেল, তখন কিন্তু আমরা একদম খুব দ্রুতই যে নিউজটা ফলো করি এবং কৃষি বিভাগে সেখানে বক্তব্য দিয়ে কিন্তু আমরা নিউজটা শেষ করি, যাতে করে কৃষকদেরকে ওনারা কি পরামর্শ দিতে চান। যেমন আপনি দেখবেন যে এই চলতি বছরেই মুজিবনগর উপজেলায় বেশ কিছু পেঁয়াজ চাষি এক ধরনের ছত্রাক ওষুধ ব্যবহার করে মাঠের পর মাঠ পেঁয়াজ কিন্তু পুড়ে একেবারে লাল হয়ে গেছিল। একেবারে শত শত হাজার হাজার মন পেঁয়াজ কিন্তু উৎপাদন ব্যাহত হয়েছে। তো সেখানে সাংবাদিকরা নিউজ করার পর তারপরে কৃষি বিভাগ জানতে পেরেছে, এবং আমরা যখন ফোন দিই কৃষি অধিদপ্তরকে যে
এই ধরনের ঘটনা আপনারা জানেন কিনা? তখন ওনারা বলছেন যে আপনাদের মুখ থেকেই শুনলাম। আচ্ছা। তাহলে ওই হুম, ইউনিয়নের যিনি কৃষি উপসহকারী আছেন, হুম, নিশ্চয়ই তিনি মাঠে যাননি। হুম, একটা মাঠ সম্ভাবনাময় পেঁয়াজ আমাদের জি, জি, মেহেরপুর জি, জেলার, যেটা সুখসাগর, হুম, শত শত বিঘা জমি কিন্তু পেঁয়াজ নষ্ট হয়ে গিয়েছিল। সেই নিউজগুলো তো আমরাই ফলো করে জি, ছাপানোর পরে জি। কিন্তু সেই আমি আমি বাস্তবটা ওই পেয়েছি। জায়গাটাই বলছি যে আপনি নিউজগুলো ফলো করেন, তাদেরকে অবগত করেন। হ্যাঁ, এবং প্রত্যেকটা জিনিস আমরা মেহেরপুরের জন্য পাচ্ছি কিনা, মেহেরপুরের অর্থনীতি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, এটা দেখার আমাদেরই দায়িত্ব, আমাদেরই বুঝে নেওয়ার অবশ্যই, দায়িত্ব। অবশ্যই। তো এই 37.5 কোটি টাকা কম না, মেহেরপুর অর্থনীতির জন্য অনেক টাকা, অনেক টাকা। অনেক টাকা। আচ্ছা, আমরা পরবর্তী প্রসঙ্গে চলে যাই। পরবর্তী প্রসঙ্গ হচ্ছে যে গাংনীতে 2 জন করোনা শনাক্ত। এটা 18 জন মেহেরপুর প্রতিদিনের সংবাদে একটা ছিল। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে 17 জুন মঙ্গলবার করোনা পরীক্ষায় চৌগাছা ডিগ্রি কলেজ আমরা পাড়ার পরিচয়টা মোড়। না হয় নাই বললাম। হ্যাঁ, পরিচয়টা না হয় আমরা পরিচয় নাই বলবো না। বললাম। আচ্ছা, পরিচয় আমি না বললাম। 2 জনের শনাক্ত হয়েছে। এবার হচ্ছে মেহেরপুর জেলার যে পরিসংখ্যানটা ছিল, পরিসংখ্যান হচ্ছে যে এখন পর্যন্ত আপনার 5,682 জনের মোট শনাক্ত হয়েছে করোনায়, এবং 236 জন মারা গেছে। আর মেহেরপুরের জেনারেল হাসপাতাল যেটা আছে, 250 শয্যার জেনারেল হাসপাতাল, এই হাসপাতালের কোভিডের জন্য যে ধারণ ক্ষমতা, এটার জন্য হচ্ছে কোভিডের সাধারণ শয্যা আছে 100টি, আইসিইউ শয্যা আছে 5টি, হাই ফ্লো নেজাল ক্যানাল আছে 6টি, অক্সিজেন ইনসেন্ট্রেটর আছে 16টি, এবং সেন্ট্রাল অক্সিজেন লাইন আছে। তাহলে হচ্ছে যে আর আরেকটা নিউজও ছিল যে গত 24 ঘন্টায় সারা দেশে করোনায় 5 জন মারা গেছে, একই সময়ে আরো 36 জন আক্রান্ত হয়েছে। আচ্ছা, আমরা কতটুকু প্রস্তুত আসলে করোনার জন্য? আসলে এই সংক্রান্ত লাইভও একটা আমার গত সপ্তাহে ছিল। আচ্ছা। এই যে গাংনীতে 2 জন করোনা জি। শনাক্ত হয়েছে এবং স্বাস্থ্য বিভাগ কি কি প্রস্তুতি নিয়েছে। হুম, হুম, আসলে আমার মনে হয়, আমার মনে হয়েছে, তথ্য পেয়েছি যে হুম, হুম, যে পরিমাণের মানুষ এখন সর্দি, ঠান্ডা, কাশি, পাতলা পায়খানা, জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বিশেষ করে হুম, আউটডোরে, হুম, হুম, সেখানে যদি করোনা যদি টেস্ট করা হয় তাহলে করোনার শনাক্তের সংখ্যা অনেক বাড়বে। আচ্ছা, সেই আচ্ছা, ক্ষেত্রে কিন্তু মুজিবনগরে আমরা আহ, খোঁজ নিয়েছি, সেখানে কিন্তু করোনা টেস্টের কিট নেই। আচ্ছা। না, মেহেরপুর, মেহেরপুর জেনারেল হাসপাতালে আছে কি? আচ্ছা, মেহেরপুর জেনারেল হাসপাতালেও নেই, তবে চাহিদা পাঠিয়েছেন। গাংনীতে কিছু আছে, সেখান থেকে যারা উদ্বুদ্ধ হয়ে হুম, নিজেরা যখন যে বলছে যে আমার এই উপসর্গ আছে, তো আমি একটু টেস্ট করতে চাই, আচ্ছা, শুধুমাত্র তারাই কিন্তু টেস্টের আওতায় আসছে। হুম, হুম, তো এই টেস্ট যদি না বাড়ানো যায়, হুম, হুম, পরীক্ষা যদি না করানো যায়, যদি শুধুমাত্র মানুষের ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া যায়, তাহলে হুম, কিন্তু করোনার মহামারীটা তৈরি হয়ে গেলে কিন্তু এর প্রতিকার করা খুবই কঠিন হয়ে যাবে। হুম, আপনি প্রস্তুতির কথা বলছেন, যখন মহামারী শুরু হবে তখন হুম, কিন্তু আপনিও প্রস্তুত থাকবেন। আপনি বিগত জি, দিনে জি, দেখছেন জি, যে নিজের বাবা মাকেও যখন করোনায় মারা গেছে কিন্তু সন্তানরা দাফন করেনি। দাপট করে না। জি, জি। বিভিন্ন আবার জায়গায় ইন্ডিয়াতেও তো স্বেচ্ছাসেবক দেখেছি যে ওই যে সেই পানির মধ্যে পানি ভাসিয়ে দিয়েছে ভাসায় লাশ। দিয়েছে। জি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সেবক টিম কিন্তু লাশ দাফনের জন্য নিজের মৃত্যু ঝুঁকি নিয়ে কিন্তু কাজ জি, জি, করেছে। জি, সেই ক্ষেত্রে কিন্তু যদি মেহেরপুর জেলায় যে 2 জন করোনা শনাক্ত হয়েছে তারা হুম, হুম, কিন্তু বাড়িতে চিকিৎসা নিচ্ছে, জি, আমরা খোঁজ নিয়েছি। হুম, কিন্তু তারা বাড়িতে চিকিৎসা নেবে কেন? তাদের তো বাধ্য করা উচিত ছিল যে আমাদের করোনার যে জন্য ইয়েটা আছে, আমাদের জি, হাসপাতাল হুম, প্রস্তুত আছে, হুম, আপনারা হাসপাতালে ট্রিটমেন্ট নেন। জি, তাহলে অন্তত পক্ষে 24 ঘন্টায় একজন দক্ষ নার্স এবং একজন দক্ষ চিকিৎসক তাকে মনিটরিং করতে পারছে। জি, এবং হুম, তার জন্য তো ওয়ার্ড আলাদা করে দেওয়া হয়েছে। হুম, হুম, স্বাস্থ্য বিভাগ তো বাড়িতে চিকিৎসার জন্য বলছে না, হুম, বলছে যে আপনারা করোনার জন্য, করোনা শনাক্ত হলে নির্ধারিত ওয়ার্ডে তাকে রেখে চিকিৎসা দিতে হবে। জি, সেই ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য বিভাগকে এগিয়ে আসতে হবে যে বেশি বেশি টেস্ট করে হুম, হুম, যারা এই সিমটম নিয়ে, যারা হুম, এই লক্ষণ নিয়ে যারা হুম, আসছে, তাদেরকে প্রত্যেকেই হুম, অন্ততপক্ষে করোনার টেস্ট নিয়ে, হুম, রিপোর্টটা নিয়ে তারপরে অন্য হুম, চিকিৎসা। হুম, যদি আপনার করোনা হয় তাহলে কিন্তু আপনি অন্য চিকিৎসা দিতে পারবেন না। না, 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 আচ্ছা, এবার যদি অন্য রোগে আপনাকে আক্রান্ত হন, তাও কিন্তু করোনা চিকিৎসা দিতে পারবেন না। তাহলে আপনাকে আগে কিন্তু পরীক্ষা করার দরকার। সেই হুম, হুম, পরীক্ষার জন্য যথেষ্ট কিট কিন্তু আমাদের মেহেরপুরে সরবরাহ করে আচ্ছা,
স্বাস্থ্য আচ্ছা বিভাগকে আমরা প্রশ্ন করেছি, তারা চাহিদা দিয়েছে মাত্র, আচ্ছা। কিন্তু কবে নাগাদ যে এই চাহিদা অনুযায়ী যে কিট সরবরাহ হুম, হবে হুম, হুম। হাসপাতালে সেটাও কিন্তু তারা বলতে পারছে না। আচ্ছা, আমরা যেমন প্রশ্ন করতে থাকবো, তাদেরকে প্রশ্ন হ্যাঁ, করতে যেমন থাকবো। হ্যাঁ যেমন হ্যাঁ, আমি জি বলেন। বলি যে হুম, হুম, ফ্যামিলি প্ল্যানিং এর যে ওষুধ সরবরাহ করা হয়, জি, আপনি দেখছেন যে বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কিন্তু ওষুধ সরবরাহ করেনি 6 মাস। আচ্ছা। বিভিন্ন হাসপাতাল থেকে ওই কমিউনিটি ক্লিনিক খুব অল্প সংখ্যক এবং কমন ওষুধ, প্যারাসিটামল, হিস্টাসিন, হুম, গ্যাসের ট্যাবলেট দিয়ে কিন্তু বিদায় করছে। জি, 6 মাস যাবত ওষুধ সরবরাহ করা হয়নি। তাহলে 6 মাস যদি একটা টেন্ডার আটকে থাকে, হুম, তাহলে 6 মাস পরে আর 1 মাস পরে তো অন্যভাবে ওষুধ ম্যানেজ করতে পারবে না। হুম, 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 জি এমনিতে জি, কিন্তু চিকিৎসা নিয়ে আমাদের অনেক কথা আছে, চিকিৎসা ক্ষেত্রে অনেক দুর্নীতি, অনেক অনেক হুম, অনিয়ম হুম, হুম, আছে। তো সেই ক্ষেত্রে আমরা সেদিকে আমরা যেতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে যে বর্তমানে বাংলাদেশে আমাদের মেহেরপুর জেলায় 5682টি, মানে 5682 জনের করোনা শনাক্ত হয়েছে, 236 জন কিন্তু মারা গেছে, মারা এর গেছে। সংখ্যাটা কিন্তু কম এটা এটা নয়। এটা আবার সরকারি সরকারি ইয়ে হিসেব অনুযায়ী এবং হিসেব। এবং জি, বেসরকারি হিসেব বলেন আর আমাদের হুম, তথ্য বলেন, হুম, এর মধ্যে অনেক গড়মিল আছে। জি, তো সেই ক্ষেত্রে 236 জন আমরা সরকারি হিসেবে যদি মৃত্যুবরণ করে, তাহলে হুম, কিন্তু এত অল্প সংখ্যক জনগণের মধ্যে 236 জন হুম, মৃত্যু হলো, 5682 জন হুম, হুম, শনাক্ত হলো, হুম, এই সংখ্যাটা কিন্তু একদম একদমই কম কম না। না। তো সেই হ্যাঁ, ক্ষেত্রে বড়। অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে কিট সরবরাহ করে প্রত্যেককে এই লক্ষণ নিয়ে যারা আউটডোরে আসছে ব্যবস্থাপত্র নিতে, হুম, তাদেরকে কিন্তু পরীক্ষার আনা উচিত। না হলে কিন্তু আচ্ছা, আসলে এই প্রতিকার বা প্রতিরোধ করা সম্ভব হবে সম্ভব না। না। আচ্ছা, স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এলাকাবাসীকে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা গ্রহণের পরামর্শ আসলেই দেওয়া হচ্ছে কিনা বা দেওয়া হয়েছে কিনা বা আপনার নজরে এসেছে কিনা? এ পর্যন্ত আমরা দেখেছি যে এখন পর্যন্ত মাস্ক পরার জন্য, হুম, হুম, স্বাস্থ্যবিধি মানার জন্য কোন রকমের কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া নেওয়া হচ্ছে হয়নি। না। আচ্ছা, মানুষকে আপনি দেখেন, বিশেষ করে বাঙালিকে বাধ্য না করালে বাঙালি না কিছুতে না, অভ্যস্ত হবে না। অবস্থা হবে না। জি, আপনি দেখেন যে আহ, আহ, এখন এই যে কিছুদিন থেকে সেনাবাহিনী কিন্তু রাস্তাতে যেভাবে হেলমেট পরানো নিয়ে জি, জোরজবট করছে, তারা হুম, কিন্তু অনেকে কিন্তু হেলমেট কিনছে, হুম, বাধ্য জি হচ্ছে। জি সেনাবাহিনী অনেক সময় হার মানছে মানুষের কাছে যে আমি কেন হেলমেট পরবো, বা হুম, হেলমেট হুম, নিয়ে অনেক আলোচনা আলোচনা, সমালোচনা জি হচ্ছে। জি তো সেই ক্ষেত্রে কিন্তু মাস্ক মাস্ক বলেন, অন্যান্য স্বাস্থ্যবিধি মানতে যদি আপনি যদি বাধ্য না করেন, বিগত বছরের মতো, হুম, হুম, বিগত বছরে কিন্তু বাধ্য করছে জি সরকারিভাবে, জি সেই জায়গায় কিন্তু যদি না যাওয়া যায়, তাহলে কিন্তু করোনার সংক্রমণটা অনেক বৃদ্ধি পাবে। মহামারী আকার এবং এবং ধারণ করতে পারে। এবং আমরা যেভাবে দেখেছি যে আহ, মানুষকে মাস্ক ছাড়া কোনো সরকারি দপ্তরে সেবা দেয়নি, হুম হুম আমরা ঠিক সেখানেই কিন্তু সেই ব্যবস্থায় আবার করা উচিত। না হলে কিন্তু মানুষ এভাবে মানে চলতে হুম থাকলে হুম হুম মানুষের মধ্যে করোনার আভাবটা আবার আবার ধারণ করবে, বড় আকারের ইয়ে ধারণ মনে করবে। করছেন। আচ্ছা, আমরা পরবর্তী প্রসঙ্গে চলে যাই। সেটা হচ্ছে যে মেহেরপুরকে জেলা মডেল জেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি, এটা বলেছে মনির হায়দার স্যার, মানে আপনাদের এই সহকর্মী বা সাংবাদিক। আর এটা নিউজটা হয়েছে মেহেরপুর প্রতিদিনে জুন 20 তারিখে। মেহেরপুর জেলা যেন বাংলাদেশের একটি মডেল হিসাবে গড়ে উঠতে পারে, আমরা সকলের সহযোগিতা নিয়ে সে প্রচেষ্টা করে যাচ্ছি। তো আমার প্রশ্নটা এটা, স্যার নিজে বলেছেন, হ্যাঁ। তো আমার মনে হয় যে স্যারের প্রচেষ্টা আছে, অনেকগুলো জিনিস নিয়ে তিনি দেখতে চাচ্ছেন, হাসপাতালে গেছেন, অনেকগুলো জিনিস নিয়ে উনি দেখছেন। আহ সেক্ষেত্রে হচ্ছে যে মানে আমরা সাংবাদিকরা বা আপনারা সাংবাদিকরা স্যারের কাছে রিয়েল তথ্যগুলো দিচ্ছেন কিনা বা আমরা পৌঁছাতে পারছি হ্যাঁ, কিনা আমাদের সমস্যাগুলো। যখন আহ, মনির হায়দার ভাইয়ের কথা বললেন, উনি হুম, অনেক অনেক সিনিয়র ভাই আমাদের। জি জি উনার কিন্তু নিজের জেলাকে, উনি কিন্তু মেহেরপুরের ছেলে। জি আহ, সাংবাদিকতার সুবাদে তিনি দীর্ঘদিন ঢাকায় যাপন করেছেন। হুম, মেহেরপুরের মানুষ হিসেবে তার মেহেরপুরের প্রতি আলাদা একটি দরদ থাকবে, এটা স্বাভাবিক। নিজ জেলার প্রতি নিজ জেলার মানুষের একটু দরদ থাকবে, এটা স্বাভাবিক। হুম, যেমন মেহেরপুর এবং গাংনী হাসপাতালে হুম, প্রচুর পরিমাণের চিকিৎসক সংকট রয়েছে। জি, 1 বছরের মধ্যে কিন্তু যারা ওই যে প্রসূতি মায়েদের যে সিজার অপারেশন কিন্তু বন্ধ আছে। হুম, অত্যাধুনিক মানের ওখানে অপারেশন থিয়েটার আছে, অত্যাধুনিক মানের যন্ত্রপাতি আছে, কিন্তু চিকিৎসকের অভাবে কিন্তু হুম, অপারেশন গুলি হুম, হচ্ছে না। আচ্ছা। একটা নিরীহ গরিব মানুষ, খুব স্বল্প আয়ের মানুষকে কিন্তু ক্লিনিকে যেয়ে কিন্তু চিকিৎসা নিতে না হচ্ছে। না, এটা এটা তো এবং তাদের এবং জন্য ক্লিনিকে যেয়ে কিন্তু কষ্টকর খুব।
12,000 15,000 টাকা দিয়ে কিন্তু সিজার করানো হচ্ছে। আমরা বারবার কিন্তু এই বিষয়টা বলেছি যে অন্ততপক্ষে চিকিৎসক যে সংকট রয়েছে সেই চিকিৎসক সংকটটা তাদের খুব দ্রুত নিরসন হয়, সে বিষয়ে কিন্তু আমরা মনির হায়দার ভাইকে বলেছি এবং তিনিও বিষয়টি গুরুত্বের সাথে দেখেছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে এই সমস্যাটা সমাধান দেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আচ্ছা, আরো অনেকগুলো সমস্যা আছে। আচ্ছা, ওনার নিউজটা আমি একটু পড়ি। মেহেরপুর প্রতিদিনে যে নিউজটা ছিল সেটা হচ্ছে শুক্রবার সকাল 11টায় মেহেরপুর সার্কিট হাউস মিলনায়তনে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচন ও একাডেমিক কার্যক্রম শুরু সংক্রান্ত একটি মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এই কথা বলেন। আচ্ছা, এখানে মেহেরপুর বিশ্ববিদ্যালয় স্থান নির্বাচন করা হয়েছে, হয়তোবা সেটা সুপারিশ হয়েছে। কোন উপজেলায় হচ্ছে জানেন কি? আমরা তো সবাই আগ্রহ নিয়ে বসে আছি যে এটা গাংনী উপজেলায় হবে। গাংনী উপজেলার মানুষরা মনে করছে গাংনী উপজেলায় হবে, মেহেরপুরের মানুষ মনে করছে মেহেরপুরে, মুজিবনগর উপজেলায়। স্থান কোথায় হতে পারে এরকম কিছু শুনেছেন কি? আসলে এই বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু অনেক মানুষের অনেক ধরনের প্রত্যাশা আছে। যে যে মাপের মানুষ সে কিন্তু সেইভাবে এটাকে পরিমাপ করছে। এখন স্থান নির্বাচন নাম নিয়ে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে গেছে। আমরা শুনেছিলাম যে এটি মুজিবনগর বিশ্ববিদ্যালয় হবে, প্রথম দিকে ওইটাই বলা হয়েছিল। পরবর্তীতে এটা মুজিবনগরকে বাদ দিয়ে মেহেরপুর বিশ্ববিদ্যালয় হিসেবে কিন্তু সাইনবোর্ড সাইনবোর্ড বসে গেছে। ওই যে যেটা হোটেলে একটা সাইনবোর্ড উঠানো হয়েছে। নিজের কাছে খুব ভালো লেগেছে যে আমাদের তো আর আসলে বিশ্ববিদ্যালয়ে পড়বো সেই সুযোগটা হয়নি। অন্ততপক্ষে আমার যারা ছেলে মেয়ে আছে, পরবর্তী প্রজন্ম আছে, তারা কিন্তু খুব হাতের নাগালে কিন্তু বিশ্ববিদ্যালয় পাবে। একজন খারাপ ছাত্র হলেও কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগটা পাচ্ছে। তো সেই ক্ষেত্রে এখন জটিলতা হয়েছে কিন্তু স্থান নির্বাচন। মেহেরপুরের মানুষ চাচ্ছে মেহেরপুরে হোক, মুজিবনগরের মানুষ চাচ্ছে মুজিবনগরে হোক, গাংনীর মানুষ চাচ্ছে গাংনীতে হোক। যে যেভাবে পাচ্ছে এই সোশ্যাল মিডিয়া ফেসবুকে কিন্তু এই যে ঝড় উঠছে, আপনি দেখবেন যে ফেসবুক খুললে কিন্তু আজকে এক সপ্তাহ যাবত শুধুমাত্র এই কোথায় হচ্ছে এবং কেউ বলছে গাংনীতে হোক, কেউ বলছে মেহেরপুরে হোক, কেউ বলছে মুজিবনগরে হোক। আসলে এখানে একটি বিশ্ববিদ্যালয় কতটুকু জায়গার উপরে হওয়া উচিত, সেই জায়গাতে কি কি থাকতে হবে, সেই জায়গার আশেপাশের জেলাগুলি যাতায়াত ব্যবস্থা ভালো কিনা। যেমন একটা মানুষকে তো আসতে হবে বিশ্ববিদ্যালয়ে, অনেক ছাত্র পড়াশোনা করবে। আগে কিন্তু আমরা একটা প্রবাদ কথা বলি যে আগে দশমধারী তারপরে গুণ বিচারী। আগে কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ের নাম উঠলো, সাইনবোর্ড উঠলো, মেহেরপুর জেলা কিন্তু বিশ্ব দরবারে একটি বিশ্ববিদ্যালয় আছে, এটা স্বীকৃতি পেল। এখানে কিন্তু নামের ঝামেলাটা গেল, প্রত্যাশা পূরণ হচ্ছে, খুব শীঘ্রই কিন্তু মানুষের প্রত্যাশা পূরণ হবে। সেই ক্ষেত্রে কিন্তু এই বিশ্ববিদ্যালয় নিয়ে বর্তমান যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনূস সাহেবের যে একান্ত সহকারী মনির হায়দার ভাই, উনিও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে কিনে অনেক স্বপ্ন দেখছেন। তো আমি সাংবাদিক হিসেবে বলবো যে যাতায়াত ব্যবস্থা, জনগণের চাহিদা এবং জনগণের যে ঘনবসতি বলি, মানে যে উপজেলার মধ্যে ঘনবসতি আছে, যে উপজেলার মধ্যে মানুষ বেশি আছে, জনসংখ্যা বেশি আছে এবং উপযুক্ত স্থান আছে, সেখানেই কিন্তু মানুষ প্রত্যাশা করে যে বিশ্ববিদ্যালয়। যেমন আপনাকে বলি যে অনেকে আমঝুপির কথা লিখছে, আমরা প্রথম থেকে দেখেছি যে আমঝুপি নীলকুঠিতে একটি বিশাল একটি বড় পরিমাপের জায়গা কিন্তু পড়ে আছে, কোনো কাজে আসছে না, কোনো চাষাবাদও নেই এবং যে গাছগুলি আছে সে গাছগুলি দেখেন মরে যাচ্ছে, পরিচর্যা নেই। সেখানেও কিন্তু মানুষ প্রত্যাশা করছে যে আমঝুপিতে হলে ভালো হয়। ঠিক একই রকম নীলকুঠি কিন্তু গাংনীর ভাটপাড়াতে আছে, সেখানেও কিন্তু প্রায় 33 একর, প্রায় 90-95 বিঘা জমি কিন্তু একটা ছোট্ট নীলকুঠিকে কেন্দ্র করে চতুর্পাশে কিন্তু পড়ে আছে। সেখানে জেলা প্রশাসক ইকোপার্ক করতে করতে কিন্তু স্বপ্ন পূরণের আগে কিন্তু ভাঙা সারা। এইসব বড় বড় জায়গাগুলি যে ছোট ছোট স্থাপনা, ইতিহাস, সেখানেও কিন্তু ইতিহাস আছে,
অস্বীকার করার কিছু নেই, কিন্তু এইসব বড় বড় জায়গাগুলি যে পড়ে আছে, সেই সব জায়গাগুলিকে নির্বাচনের করার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে মানুষ হচ্ছে, কথা লিখছে। হচ্ছে, লিখছে। তো জি। এটা তো আসলে অনেক বড় বিষয়। হুম হুম হুম। তবে তো আমরা দেখতে থাকি আমি কোথায় নির্বাচন হয়, কোন কোন প্রত্যাশা উপজেলায় যে যায়। মানুষের চাহিদা এবং হ্যাঁ। জনগণের হুম যে পরিপূর্ণতা এবং হুম। যাতায়াত ব্যবস্থা সব বিষয়ে মিলে সিদ্ধান্ত নেবেন, আমার এটা হ্যাঁ মনে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখা যাক কোন উপজেলাতে যায়। তো অন্তত এইটা যে আমরা একটা বিশ্ববিদ্যালয় পাচ্ছি, আমাদের হ্যাঁ, পরবর্তী প্রজন্ম আমাদের মেহেরপুরে হয়তো বা পড়াশোনা করবে সুযোগ পাইলে, এবং অনেক যারা অর্থ কষ্টে ভোগে তারাও হয়তো বা ইয়ে করতে পারবে, পড়াশোনা করতে পারবে এবং বড় জায়গায় পড়তে পারবে। আচ্ছা, আরেকটা পয়েন্ট ছিল ওখানেই, তিনি আরো বলেন চলতি সেশনেই মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম শুরু করার লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি। তিনি দ্রুত স্থান ও একাডেমিক কার্যক্রম শুরুর বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। আচ্ছা, মানে চলতি সেশনে একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে বা এই বিষয়টা নিয়ে কিন্তু মেহেরপুর সরকারি কলেজে আপনার স্থান নির্বাচন করার জন্য এবং কয়েকটি কক্ষ দেওয়ার জন্য কিন্তু হ্যাঁ, ওটার তো ভাড়া নেওয়া হয়েছিল। আমি হ্যাঁ, বাইরে বাই শুনেছিলাম যে আপনার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যে নিস্তালাটা ওইখানে আছে ওটা ওইখানে ভাড়া নেওয়া কিন্তু হয়েছিল। ক্লাস কার্যক্রম শুরু করার জন্য কিন্তু ওই আলোচনা দিনে হয়েছিল, কিন্তু জি। আলোচনা হয়েছে, আচ্ছা, এবং তারাও কিন্তু কলেজ কর্তৃপক্ষ কিন্তু দিতে আমি গিয়েছিলাম, রাজি আমি হয়েছেন। দেখেছি যে ওই ওগুলো মানে মোটামুটি যেগুলো ভাঙাচোরা ছিল ওগুলো সব সারা হয়েছে, রাজমিস্ত্রির কাজগুলো সারা হয়েছে। সম্ভবত ওখানে ক্লাস তো শুরু হবে। হুম, যেখানেই হোক আমরা চাই দ্রুত এই ক্লাস কার্যক্রম আসলে এই শুরু হোক, কার্যক্রমটা শুরু হোক, সে যেখানেই হোক, যে যেখানেই হোক, উপজেলায় হোক। যে উপজেলাই আচ্ছা, হোক। পরবর্তী প্রসঙ্গে আমরা চলে যাই, সেটা হচ্ছে যে গাং মানে বোমা ও চিরকুট আতঙ্ক পুরো পুরনো রূপে ফিরছে, চরমপন্থী অধ্যুষিত গাংনী। এটা নিউজটা করেছে আসিফ ইকবাল। 1900 জন নিউজ করেছে জাগো নিউজ 24-এ। আচ্ছা, এখানে নিউজে বলা হচ্ছে দীর্ঘদিন পর মেহেরপুরের গাংনীতে নিয়মিত বোমা ও চিরকুট উদ্ধারের জনমনে আতঙ্ক ছড়িয়েছে। আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে চাঁদাবাজরা। এরা চাকরিজীবী ও ব্যবসায়ীদের বাড়িতে বোমা সহ কাফনের কাপড় ও জীবন নাশের হুমকি সম্বলিত চিরকুট রেখে হুমকি দিচ্ছে। ওখানে আরো বলা হয়েছে যে 4 মাসে 14টা বোমা ও 2টি বোমা বিস্ফোরণ হয়েছে। গোপনে ও প্রকাশ্যে চাঁদা চাওয়া হচ্ছে, শনাক্ত ও গ্রেপ্তার হয়নি। জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। আচ্ছা, গাংনীর আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কেমন দেখছেন বা কেমন মনে হচ্ছে? আসলে যে বোমা এবং চিরকুট হুম হুম বা কাফনের কাপড়, হুম এখানে কিন্তু বোমার বিষয়টা ভাবতে গেলে কিন্তু অনেক দূরে যেতে হয়। হুম যেমন বোমা বানানোর সরঞ্জাম কিন্তু আসে ভারত থেকে। জি জি। আমরা বিভিন্ন বিজিবির অভিযান, পুলিশের অভিযান, র্যাবের অভিযানে দেখছি যে বিপুল পরিমাণের বোমা সামগ্রী হুম, আহ, আটক করতে আটক আটক দেখেছি। আটক হয়, জি। তো সেই ক্ষেত্রে আহ, এখানকার যে পরিসংখ্যান, হুম 4 মাসে 14টি বোমা উদ্ধারের ঘটনা ঘটছে শুধুমাত্র গাংনীতে। জি এটা কিন্তু সহজ বিষয় নয়। আপনি জানেন যে এক সময় রক্তাক্ত জনপদ কিন্তু গাংনী। আমাদের যে দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে জেলা মেহেরপুর, এই মেহেরপুর কিন্তু রক্তাক্ত জনপদ। চুয়াডাঙ্গা যে কুষ্টিয়া, তারপরে মেহেরপুর, সীমান্ত অঞ্চলের মেহেরপুর। অপরাধীরা কিন্তু একসময় খুব সহজেই কিন্তু অপরাধ করে কিন্তু ভারতের ওই পারে চলে যাওয়ার জি সুযোগটা পেত। জি। তো 14টি বোমা উদ্ধার হলো, এই বোমাটা কারা রাখলো, এই বোমার সাথে জড়িত কারা, এটা আদৌ বোমা কিনা, হুম হুম। এটা তো অবশ্যই মানুষের কাছে উন্মুক্ত করার দরকার। আচ্ছা, এইগুলো নিয়ে আলাদা আলাদা নিউজও হয়েছে, এবং এই যে নিউজটা ছিল নিউজে কিন্তু স্পেসিফিক ভাবে বলা আছে যে অমুক জনের বাড়িতে রাখা হয়েছে, অমুক ব্যবসায়ীদের বাড়িতে রাখা হয়েছে। এই নিউজটা মানে টোটালটা দেওয়া আছে। টোটালটাই দেওয়া আছে, দেওয়া আছে। টোটালটাই দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ। তো তো সেই ক্ষেত্রে পুলিশ কিন্তু এ পর্যন্ত 14টির মধ্যে একটিও কিন্তু উন্মুক্ত করতে পারেনি যে এই বোমাটা এই কারণে রাখা এই কারণে হয়েছিল। রাখা হয়েছে, এটা এবং এটা কিন্তু হয়নি। এবং জি। যদি সত্যিকারের বোমা হয়, হুম তাহলে বোমাটা তৈরি করতে হয়েছে, হুম হুম, তাহলে গাংনীতে বোমা তৈরির কারিগর রয়েছে। জি। বোমা তৈরি করতে যেসব মাল ম্যাটেরিয়ালস লাগে সেগুলো সরবরাহ করতে হয়েছে, হুম তাহলে নিশ্চয়ই ওগুলিও পাচার করার জন্য একটা চক্র কাজ করছে। জি এবং
বাড়িতে যে রেখে আসতে হচ্ছে, রাতের অন্ধকারে হোক আর যেভাবে হোক, তাহলে বোমা পরিবহনের ক্ষেত্রেও কিন্তু একটা চক্র কাজ করছে। জি, জি। কারণ যে বানায় সে সে হয়তো আরেকজনকে বা রেখে সাপ্লাই আসে না, দেয়, হ্যাঁ, সে হয়তো বা রেখে আসে না। এবং জি। যে 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 বোমা বিস্ফোরণ ঘটায় হুম, হুম, সে পরিবহন না করতে পারে। জি। তো এই যে একটা বোমার পেছনে পৃথক পৃথক ভাবেই কিন্তু মানুষ জড়িত আচ্ছা, হচ্ছে। এবং আচ্ছা। আপনি দেখেন যে বিগত সময়ে চরমপন্থীদের যখন খুব দাপট ছিল, তখন কিন্তু গাংনী শহরে কিন্তু আমিরুল, তারপরে বজলু, হুম, তারপরে বকুল, এই ধরনের যারা মানুষ ছিল তাদেরকে কিন্তু বোমা হামলায় হত্যা করা হয়েছে। জি। তো এই বোমার সাথে সংশ্লিষ্ট যদি কাউকে আইনের আওতায় না আনা হয়, হুম, তাহলে কিন্তু আবারও কিন্তু রক্তাক্ত গাংনী হিসেবে কিন্তু আমাদেরকে আবার দেখতে আবার হবে। আবার হবে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে এটা কি মানে যতগুলো নিউজ দেখলেন সেটা কি চরমপন্থী উত্থান হিসেবে দেখছেন, নাকি রাজনৈতিক পট পরিবর্তনের জন্য এটা এটা আসলে এটা হতে পারে? এখন পর্যন্ত সেই সময়ের পর থেকে অনেক চরমপন্থী নেতাদেরকে ক্রস ফায়ারে মারা হয়েছে, হুম, অনেকে সাজা ভোগ করছে, অনেকে এখন পর্যন্ত জেলে, অনেক আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনেও কিন্তু ফিরে জি, এসেছে। জি। তো আমার মনে হয় না যে এটা আসলে সেই জায়গায় আবার নিয়ে যেতে। হুম, আমার মনে হয় যে এগুলি ছোট ছোট বিষয়, হুম, আতঙ্ক তৈরি করতে বা আপনার সাথে আমার পারস্পরিক শত্রুতা আছে, হুম, হুম, আপনাকে ঘায়েল করতে। আপনি খুব শীঘ্রই একটি ঘটনার আহ, বর্ণনা দিই, যে আপন ভাগ্নের সাথে মামার জমি শরিকানা নিয়ে জি, দ্বন্দ্ব। জি। হুম, তো ভাগ্নের গোয়াল ঘরের মধ্যে বোমা রেখে এসছে, সেটা আমার গ্রামের ঘটনা, ভাটপাড়ার আচ্ছা। ঘটনা। হুম, দিয়ে মামা ফোন দিয়েছে র্যাবের কাছে গাংনীতে। র্যাব যে দেখছে যে সেখানে 3টা বোমা আছে গোয়াল ঘরের মধ্যে। র্যাব খুব বিচক্ষণতার সাথে 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 কিন্তু তদন্ত করে বের করছে যে যে ইনফরমার হুম, বোমার, হুম, হুম। সেই রেখছে। আচ্ছা। পরে তাকে সেই বোমা দিয়ে কিন্তু হাজতে নিচ্ছে। এরকম অহরহ ঘটনার কিন্তু হুম, হুম, ঘটছে। ঘটছে। পারিপার্শ্বিক শত্রুতা, হুম, হুম, জমি জায়গা নিয়ে বিরোধ, হুম, একে অপরকে দমন করার জন্য যে নীতি, হুম, হুম, হুম। সেক্ষেত্রেও কিন্তু এই বোমা চিরকুট বা তাকে এই সাবধান জিনিসগুলো করার ব্যবহার করা জন্য হচ্ছে, ব্যবহার ব্যবহার করা ব্যবহার হচ্ছে, করা হাতিয়ার হচ্ছে। হিসেবে তো ব্যবহার এগুলো করা হয়। এখনই আপনি চরমপন্থী লেভেলে নিয়ে, না মানে না না, এইটা এটা বলতে এটা চাচ্ছেন? এটা চরমপন্থীদের হুম, একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে একটা যদি সত্যিকারের বোমা হয়, পুলিশ, আমরা নিউজের ক্ষেত্রে কিন্তু পুলিশের সাথে যখন বক্তব্য চাই তখন বলে যে বোমা সাদৃশ্য বস্তু। জি, জি। আসলে বোমা সাদৃশ্য বস্তু, সেখানে কিন্তু কষ্টেপ দিয়ে আটকানো থাকে হুম, হুম, একটা হুম, ছোট্ট পাত্র বা জি, একটা কৌটা। হুম, আমরা বোমা সাদৃশ্য বস্তু বলছি, কিন্তু সেটাকে সরাসরি বোমা বলছি না। হুম, মিডিয়া কর্মীদেরকে ঠিক সেইভাবেই কিন্তু বলানো হচ্ছে যে এটা বোমা সাদৃশ্য বস্তু। জি, কিন্তু যারা বোমার নিয়ে কাজ করে, যারা হুম, হুম, বোমা স্পেশালিস্ট, বিভিন্ন হুম, গোয়েন্দা সংস্থা আছে, জি, বিভিন্ন জি, প্রশাসনিক প্রশাসনের হ্যাঁ, জায়গা হ্যাঁ, আছে, হ্যাঁ, যে হ্যাঁ, এগুলি সত্যিকারের বোমা কিনা, হুম, বিস্ফোরণ ঘটবে কিনা, হুম, সেইগুলি আসলে আহ, দেখা উচিত, যেগুলি আসলে বোমা না বোমা সাদৃশ্য বস্তু, সাদৃশ্য বস্তু। নাকি আচ্ছা। শুধুমাত্র আতঙ্ক তৈরি করার জন্যই হচ্ছে। হুম, আপনি দেখবেন যে সাহার বাটিতে 3টা ছেলে তার মানে তাল কুড়াতে ছিল ঠিক এই সময়, হুম, আষাঢ় জ্যৈষ্ঠ মাসের সময়, হুম, 2018 সালের ঘটনা বলি। তাল কুড়াতে গিয়ে তালের তাল পড়ছে, পাকা তাল, ওই তালের মধ্যে একটা বোমা আছে। আচ্ছা। ওই ছেলে করছে কি, কুচে করে নিয়ে বাড়িতে এসছে। হুম, বাড়িতে নিয়ে এসে, বাচ্চারা তো মা বাবাকে সাধারণত ফেলেই দেয়, সাথে সাথে বাহ, যখন ওই তালের সাথে বোমাটা পড়ছে তখন বিস্ফোরণ ঘটছে। আপনি অবাক হবেন, সেই নিউজের ভিডিও নিতে যেয়ে আমাদের গা শিউরে উঠছিল। আমরা খ্যাপলা জালের যে ভাড়া ব্যবহার করি না, হুম, 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 লোহার, হুম, প্রায় 1 কেজির উপরে সেই বারুদের ওই যে হুম, হুম, জালের যে ভাড়া, জি, সে ভাড়া ছিল। এবং যে মাটির বাড়ি ছিল ওই বাড়িটা, সেই বাড়িটাও কিন্তু এতক্ষণ জায়গা পুড়ি ভিতরে ঢুকে গেছিল। হুম, সেই একজন শিশু কিন্তু, যে শিশুটা নিয়ে এসেছিল বোমাটা, হুম, সেই শিশুটাও কিন্তু পায়ে আঘাত হয়ে কিন্তু হাসপাতালে ভর্তি ছিল, এখনো আচ্ছা, সে অত্রাই। হুম। উচিত ছিল যে এই বোমাটা কারা রেখেছিল, এটা একটু ইয়ে করে দেখাটা। এই হুম, বোমাটা কেন রেখেছিল, এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা উচিত ছিল। হুম, খতিয়ে না দেখলে কিন্তু এই বোমার যে আতঙ্ক হুম, বা বোমা রাখার যে হুম। প্রবণতা, এটা কিন্তু দিন দিন বাড়বে। আচ্ছা। মানে এলাকাবাসী যে আতঙ্কিত হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। না, আতঙ্কিত অবশ্যই আতঙ্কিত অবশ্যই। হয়েছে। তাহলে হচ্ছে যে মানে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম কেমন দেখছেন, বা
ওনারা ইয়ে করছে? আইন শৃঙ্খলা বাহিনী ওই যে শুধুমাত্র স্থানীয় সংবাদের ভিত্তিতে সেগুলো উদ্ধার করে, জি। পানির মধ্যে চুবিয়ে থানায় নিয়ে আসে। হুম, হুম। থানায় নিয়ে আসার পরে যখন সংখ্যায় বেশি হয়ে যায় তখন বোমা ডিসপোজাল টিম আসে, জি। তখন তারা ধ্বংস করে চলে যায়। আসলে ওটা কে সেগুলা রেখেছিল সেটা দেখায় সেটা নাকি? এ পর্যন্ত তো উন্মুক্ত হয়নি। মুক্ত হয়নি না, এখন পর্যন্ত, না, আমি না, পাইনি। আচ্ছা। আপনিও বলতে পারবেন না যে একটা বোমারও সঠিক তদন্ত হয়ে পুলিশ উন্মুক্ত করলো। আচ্ছা। তবে সেই ক্ষেত্রে আহ, পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারাও কিন্তু কাজ করছে। আসলে আহ, আহ, এখন পুলিশের বর্তমান যে হুম, পরিস্থিতি হুম। তাতে করে কিন্তু পুলিশের যে কাজ, আসলে দেখেন, আমরা শুধু পুলিশকে দায়বদ্ধতায় ফেলবো কেন? এখানে কিন্তু সামাজিকভাবে আমাদেরও মানুষ হিসেবে দায়বদ্ধ থাকে। পারিবারিক ঝগড়া হচ্ছে, পুলিশের কাছে যাচ্ছে। জমি জায়গা নিয়ে বিরোধ, পুলিশের কাছে যাচ্ছে। হুম, হুম। স্বামী স্ত্রীর ঝগড়া, পুলিশের কাছে যাচ্ছে। পুলিশ এইসব সামলাতে সামলাতে আসলে আবার রাত্রে তাদেরকে মানুষকে নিরাপত্তা দিতে হলে ডিউটি করতে হচ্ছে, পেট্রোল করতে হচ্ছে। মাদক নিয়ে কাজ করছে, পুলিশকে ধরতে হচ্ছে। সব মিলায়ে পুলিশের যে কর্মব্যস্ততা, হুম। এখানে যাওয়ার মতো সময়ও কিন্তু তাদের হাতে অনেকটা কম। পুলিশের এই কাজগুলিকে আরো বেগবান করতে হলে পুলিশ আরো কিন্তু জনবল তৈরি করতে জনবল তৈরি হবে। করতে হবে। না, এটা নিয়ে আমরা বলতে থাকি, কারণ হচ্ছে যে আপনি যে পরিস্থিতিগুলো বলছেন, বা আমি সাধারণভাবে যেটা বুঝি যে আইন শৃঙ্খলা আহ, রক্ষা করার জন্য যা কিছু আছে সেটা কিন্তু পুলিশ পুলিশ বাহিনীকে দেখতে হয়। তাহলে হচ্ছে যে সেখানে আরো বেগবান করা, আরো জনবল নিয়ে আসা, সেই টিমটাকে রেডি করা, এটা কিন্তু তাদেরই দায়িত্বের ভিতরে হ্যাঁ, পড়ে। অবশ্যই, অবশ্যই। জনবল না বৃদ্ধি করলে হুম, এই হুম। বিষয়গুলি নিয়ে কাজ করতে অনেকেই অনীহা হবে। কারণ আচ্ছা। একজন পুলিশ, সে সারাদিন একটা কাজ করছে, আচ্ছা। আবার রাত 8টা বা 9টার পরে আবার বিভিন্ন রাস্তায় রাস্তায় তারা পেট্রোল হুম, দিচ্ছে। তারাও তো মানুষ, তারাও তো ঘুমাবে। হুম, আবার দেখা যাচ্ছে তাদেরকে 2-4 ঘন্টা ঘুমাতে হয়। সব মিলাই আবার দেখা যাচ্ছে যে আহ, আহ, অনেক রিপোর্ট তৈরি করতে হয়, আমরা দেখি। তো হুম, হুম, সব মিলায়ে পুলিশে যদি পুলিশ বিভাগে যদি জনবল আরো বৃদ্ধি করা না যায়, হুম। তাহলে এরকম অনেক ঘটনায় কিন্তু চাপা পড়ে আচ্ছা, আমরা থাকবে। ওটা নিয়ে প্রশ্ন করতে থাকি, আমাদের কাজ শুধু প্রশ্নই করা। হ্যাঁ, এবং কোনটা ঠিক মতো হচ্ছে কিনা সেটা জেনে নেওয়া। আচ্ছা, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হোক, আরো ভালো দিকে যাবে, আমরা সেই আগের দিন চাই না। দেখা যাক কি হয়। আচ্ছা, এই পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে যে গাংনীতে জাতীয় ফল মেলা উদ্বোধন 22 তারিখে, 22শে জুন, মেহেরপুর প্রতিদিনের একটা নিউজ ছিল। দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই, এইরকম প্রতিপাদ্য নিয়ে গাংনীতে 3 দিন ব্যাপী জাতীয় ফল মেলা 2025-এর উদ্বোধন করা হয়েছে। এই মেলায় দেশীয় বিভিন্ন ফলের স্টল সাজানো হয়েছে। আহ, যাওয়া হয়েছিল কি মেলাতে? হ্যাঁ, আচ্ছা, কেমন দেখলেন? এই মেলার কথা বলবো। এই মেলাও কিন্তু খুব ছোট্ট পরিসরে করা হয়েছে, মাত্র 2টি স্টল বসানো হয়েছে। আচ্ছা। যেখানে আমরা মেলার কথা বলছি, হুম, আপনি যদি ভেঙে ভেঙেই বলেন মেলা, আমাদের তো হুম। অনেক একটা শব্দ ব্যবহার হ্যাঁ, করছি, মেলা মানে তো অনেক। ঢের মেলা একটা শব্দ ব্যবহার করি, মেলা জি, জি। মানে তো অনেক কিছু। মেলা মানে অনেক কিছু। দুটো জি। স্টল সাজানো হয়েছে, আচ্ছা, সেখানে কিন্তু আচ্ছা। দেখলাম যে দেশীয় কয়েক জাতের ফল আছে। হুম, হ্যাঁ, হুম, হুম, তো আমাদের এখন কিছু কিছু মেলা বলেন আর কিছু কিছু সরকারি প্রোগ্রাম বলেন, হুম, ফটো সেশনের মধ্যে সীমাবদ্ধ হয়ে জি, গেছে। জি। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে না পারলে এসব মেলা কিন্তু কার্যকরী হবে না। হুম, এবং দেশি ফল বেশি খাই, সেখানে মানুষকে ফল খাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। জি। সেখানে মানুষ যাতে ফল খেতে পারে বিনা পয়সায়, হ্যাঁ, সেটার সেটারও বন্দোবস্ত করতে ব্যবস্থা হবে। করতে জি, হবে। জি। এই মেহেরপুরে আমের মেলা, চল মেহেরপুরে কি কি জাতের আম আছে একটা খেয়ে আসি। হুম, 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 অন্ততপক্ষে স্বল্প দামে হলেও তো হুম। মানুষ দেখা যাচ্ছে বাজারে কিনছে আহ, 50 টাকা কেজি, জি। সেখানে যদি 30 টাকা কেজি 30 পাই, টাকা কেজি তাহলে পাই। তো মানুষ জি। হ্যাঁ, কিনবে, হ্যাঁ, হ্যাঁ, সেখান থেকে হ্যাঁ। মেলা থেকে কিনবে। জি, জি। মেলাতে যাওয়ার মানে কি, কিছু জিনিস দেখা, হুম, হুম, পরিচিত হওয়া, কিনে নিয়ে যাওয়া, কিনে নিয়ে যাওয়া। পরিবারকে নিয়ে ভাগ করে খাওয়া। জি। কিছু কিছু মেলা, হুম, হুম। তো এইসব মেলাগুলি আসলে ফটো সেশনের মধ্যে সীমাবদ্ধ না রেখে আর এবং একটু ভালোভাবে করা যায়, ভালো ভালোভাবে করা পরিসরে উচিত, করা এবং যায়। মানুষকে আচ্ছা। আনতে হবে হুম, মেলাতে, মানুষকে আনতে হবে। হুম, মেলা তৈরির আগেই ভাবতে হবে যে মেলাতে মানুষ আনতে হবে। মেলাতে যদি মানুষ না আসে, হুম, হুম। মেলাতে যদি মানুষ না আসতে পারে, তাহলে কিন্তু মেলার যে
উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু সফল হবে সফল না। হবে না। আচ্ছা, আমি বাসসের নিউজ দেখতেছিলাম, বাসসের ওদের ওয়েবসাইটে যে একটা নিউজ করা হয়েছে এরকম যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায় মেহেরপুর জেলায় চলতি বছর 815 হেক্টর জমিতে কাঁঠালের ফলন হয়েছে। জেলায় কাঁঠাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,05,000 মেট্রিক টন। আচ্ছা, কাঁঠাল তো বেশ ইয়ে। আচ্ছা, আমি এটা একটু পড়ে নিই। সেটা হচ্ছে যে মনে করেন আমাদের আমের লক্ষ্যমাত্রা আগেও আলোচনা করলাম, আমি আবার দর্শকদের বলি যে আমের লক্ষ্যমাত্রা হচ্ছে যে 171 কোটি টাকার মতো আমরা বিক্রি করব, এরকম লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তার ভিতরে 37 কোটি টাকার আম নষ্ট হয়ে গেছে, সেটা নিয়েও আমরা আলোচনা করলাম। এরপর হচ্ছে লিচুর জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 120 কোটি টাকার মতো লিচু বিক্রি করব আমরা, এরকম লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু কাঁঠালের মানে এই যে 1,05,000 মেট্রিক টনের যে ইয়েটা, এটা আমি ক্যালকুলেশন করে দেখলাম যে কাঁঠাল বিক্রি হবে 630 কোটি টাকা। আচ্ছা, মানে এটা হচ্ছে আমের থেকে মোটামুটি 5 থেকে 6 গুণ বেশি, বা লিচুর থেকে 7 থেকে 8 গুণ বেশি। এই ব্যাপারটা নিয়ে আপনারা আসলে প্রচার করেন না কেন, বা এটা প্রচারিত হয় না কেন আসলে? না, প্রচার করি না কথাটা ঠিক এরকম না। আপনি এখানে কিন্তু একটা উদ্ধৃতি দিয়েছেন, বাসস কিন্তু করছে জি, জি, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস। জি, আপনি তো সংবাদ সংস্থার মাধ্যমে কিন্তু এই খবরটা জি, পেয়েছেন, জি, এই তো? জি। এই তথ্যটা কিন্তু এখানে সংযুক্ত করেছেন সাংবাদিকদের কল্যাণে কিন্তু। কল্যাণ নেই। জি। যদি আমরা করি না ঠিক তা না, আচ্ছা, হয়তোবা অনেক নিউজের ভিড়ে অনেক নিউজ হারিয়ে যায়। আচ্ছা, আচ্ছা। আপনি দেখবেন যে বিগত 5ই আগস্টের পর হুম, হুম, ঢাকাতে এত পরিমাণে নিউজ, হুম, বিশেষ করে আপনি টিভি চ্যানেলগুলো দেখবেন হুম, যে সবসময় ওরা লাইভে আছে। জি, এত পরিমাণের সংবাদ ওখানে ভিড় ভিড় করছে হুম, যে মফস্বল শহরের দিকে তাকানোর মতো সময় হুম, টেলিভিশন চ্যানেলগুলি খুব কম পাচ্ছে। জি, তারপরেও হুম, টুকরো টুকরো ভাবে যেসব জেলাগুলির সংবাদ না দিলেই না, যেসব সংবাদ খুব গুরুত্বপূর্ণ হুম, সেইগুলি দিচ্ছে। হুম। ঠিক কাঁঠালের যে বিষয়টি বলছেন, কাঁঠালও কিন্তু আমের মতো একটি সম্ভাবনাময় ফসল আমাদের না, এটা অলরেডি দেশে। আমের থেকে 5 গুণ বড়। 5 গুণ বড় মানে ব্যবসা ব্যবসা যেটা ব্যবসা হবে, ক্ষেত্রে। সেই হ্যাঁ। ক্ষেত্রে কিন্তু হুম, আমের মতো যদি কৃষি বিভাগ যদি কাঁঠালেরও বাজার তৈরি করতে পারে, জি, 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 এখানে কিন্তু কাঁঠালও কিন্তু এই যে বলছেন যে 815 হেক্টর জমিতে কাঁঠালের ফলন হয়েছে, এর পরিমাণটা বাড়তেও পারে, বাড়বে তো। অনেক বাড়বে, বাড়বে। হ্যাঁ। সচেতনতা যদি আমরা বৃদ্ধি করতে পারি, যেমন হ্যাঁ, হচ্ছে যে আমি এই দেখতেছিলাম এইরকম যে আপনি আম বিক্রি করবেন, আম হচ্ছে 1500 টাকা ধরেন, বা 1200-1300 টাকা ধরেন তবে মন। তবে আপনাকে আর এটা হচ্ছে কেজি দাঁড়াচ্ছে আপনার মানে আপনার 40 থেকে 70 টাকা, 80 টাকা পর্যন্ত আপনি কেজির দরে পাইতেছেন। কেজির দরে বিক্রি হ্যাঁ, হচ্ছে, তাহলে এবং হচ্ছে সেই ক্ষেত্রে আপনি আবার দেখেন কাঁঠাল তো বড় সাইজের। একটা কাঁঠাল 15 কেজি, 20 কেজি, দশ জি, কেজি এরকম তো ওজন হয়। জি, জি। তাহলে আপনি আমের ছাড়াও কিন্তু কাঁঠালটা কাঁঠালটা বেশি সম্ভাবনা। জি, সম্ভাবনা জি, দেখা জি, যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কাঁঠালেরও যদি এরকম বাজার তৈরি করা যায় আমাদের জি, বাংলাদেশে, তো বিভিন্ন গ্রামে কিন্তু কাঁঠাল হয় জি। এবং রাস্তার ধারে। হুম, কাঁঠালের যদি ব্যাপক জায়গার দরকার ঠিক তাও না, না, না। বাড়ির উঠানে যদি 2টা গাছ লাগিয়ে দেওয়া যায় সেখানে কিন্তু 50 মণ কাঁঠাল হবে। জি, জি। তো আমি গতকালকে কিন্তু দেখেছি হুম, হুম, বামুনদিতে, হুম, আহ গোয়ালগ্রাম থেকে ফেরার পথে দেখলাম যে কাজীপুরের ওইখানে কিন্তু এক ভদ্রলোক কিন্তু কাঁঠাল কিন্তু ঢাকাতে পাঠাচ্ছে, জি, টেকের হাটে। জি, সেখানে প্রায় 200 মণ কাঁঠাল সে বিভিন্ন গ্রাম হুম, থেকে হুম, হুম, কিনছে, কেনার পর এক জায়গায় করে গাড়ি নিয়ে সেখানে নিয়ে যাচ্ছে। এই যে এরকম ভাবে ব্যবসায়ীরা যদি বিভিন্ন জায়গায় যদি মেহেরপুরের কাঁঠালকে যদি নিয়ে যেয়ে বিক্রি করতে পারে, হুম, হুম। তো সেই ক্ষেত্রে এই আমের ছাড়া মিরপুরের আমাদের অর্থনীতি, হ্যাঁ, অর্থনীতি অনেক আরো অনেক 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 এগিয়ে যাবে, এবং কাঁঠাল কাঁঠাল দিয়ে এবং এগিয়ে শুধু যাবে। কাঁঠাল বিক্রির কথা বলবেন কেন, হুম, এখন যদি বলি আপনি কয়দিন কাঁঠাল খেয়েছেন এই এই সময়, আচ্ছা। আপনাকে আমি প্রশ্ন করলাম যে মানে আপনি আমার কয়দিন কাঁঠাল খেয়েছেন, আমার খুব পছন্দের ফল, বা পছন্দের আমার ফল, সব থেকে কিন্তু পছন্দের ফল, হয়তোবা হ্যাঁ, জি, এক আমি দুই দিন প্রচুর বা খাই। জি, 5 দিন খেয়েছেন। জি, জি, এই কাঁঠাল খাওয়াতে কিন্তু মানুষের একটা পুষ্টিকারী ফল কিন্তু কাঁঠাল, জি, জি। এবং কাঁঠালে এমন একটি ফল কোনো অংশ বাদ যায় না, 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 না। যার নাম জাতীয় একদম ফল। মানে আপনার শেকড় থেকে একদম মাথা পর্যন্ত কোনো কিছু বাদ যায় না, সব জিনিস খাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ। এবং কাঁঠাল নিয়ে হুম, কিন্তু অনেক গায়ক গান লিখেছেন, জি, জি, তাই না? জি, জি। কাঁঠালের আঠাও কিন্তু কাজে লাগে। কাঠে লাগে, কাজে আচ্ছা, লাগে। জি, কাঁঠালের পাতা কাজে লাগে, জি, কাঁঠালের বিচি কাজে লাগে, জি। কাঁঠালের চুবড়া কাজে লাগে, কাঁঠালের সার কাজে লাগে। হুম, পুষ্টিকারী ফল হিসেবে কিন্তু চিকিৎসকদেরও
বিভিন্ন ভিটামিনের কথা না লিখে এই যে দেশীয় ফল বিভিন্ন মৌসুমে যে খাওয়ার পরামর্শ দেওয়াটা, এখানে কিন্তু স্বাস্থ্য বিভাগকেও এগিয়ে আসা উচিত, এগিয়ে আসা উচিত। বিশেষ করে পুষ্টিবিদদের, মানে কাঁঠালের ব্যাপারে আমি একটু মজার তথ্য দিয়ে রাখি। বিশেষ করে পুষ্টিবিদদের হ্যাঁ, এগিয়ে আসা উচিত। আচ্ছা, যে এখন তো ফেসবুকের যুগ, জি তাহলে জি, কাঁঠালের কি কি উপকারিতা আছে, সেই উপকারিতা নিয়ে কিন্তু ফেসবুকে যদি এক একজন পুষ্টিবিদ, এক একজন চিকিৎসক যদি ভালো মতামত দেন, তাহলে অন্তত পক্ষে এই প্রজন্ম কাঁঠাল খাওয়া শুরু করবে আবার। আচ্ছা। কাঁঠাল নিয়ে একটা মজার তথ্য দিয়ে রাখি যে কাঁঠালে কিন্তু ক্যালসিয়াম, মানে ক্যালসিয়াম যাদের কম থাকে বা কাঁঠালে কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায়, ফলে মানে ম্যাক্সিমাম ফলে পাওয়া যায় না। এটা খুব মজার বিষয় যে কাঁঠালে ক্যালসিয়াম পাওয়া যায়। আচ্ছা, আরেকটু পড়ি জিনিসটাকে, সেটা হচ্ছে যে সরজমিনে মিরপুরে বিভিন্ন কাঁঠাল বাগানে গিয়ে দেখা যায় বাম্পার ফলন হয়েছে। এবারে কিন্তু কাঁঠালে বাম্পার ফলন হয়েছে। আহ, গাছ কাঁঠালে ভরপুর। এছাড়া জেলার বিভিন্ন রাস্তায় দুই পাশে অন্তত 50 কিলোমিটার সড়কের পাশে শুধুই কাঁঠাল গাছ। আপনি বোধহয় দেখেছেন ওগুলো, যে গাংনী উপজেলার রাস্তার দুপাশে কাঁঠাল গাছ বেশি। এর মধ্যে কাজীপুর, তেঁতুলবাড়িয়া, কাথুলি ও রায়পুর ইউনিয়নের সরকারি রাস্তায় দুই পাশে কাঁঠাল গাছ বেশি লাগানো হয়েছে, রাস্তার দুই পাশে পতিত জমি যেটা আছে। আচ্ছা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আলম জানান, জেলার এই গাছ কাঁঠালের মানে এই বছর কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। কাঁঠালের উৎপাদন বৃদ্ধিতে চাষীদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে এই খবরটাতে আরো বলা হচ্ছিল যে ইউনিয়ন পরিষদের উদ্যোগে, আচ্ছা আমি নিউজটা পড়ি। জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কের পাশে ব্যক্তিগত উদ্যোগে গাছ লাগানো হয়েছে। পাশাপাশি বাড়ির আঙিনায় কাঁঠাল গাছ লাগানো হয়েছে। প্রতি বছর ইউনিয়ন পরিষদের উদ্যোগে রাস্তার দুই পাশে কাঁঠাল গাছ রোপণ করা হয়েছে। আচ্ছা, এই যে ইউনিয়ন পরিষদ নিজস্ব অর্থায়নে এই গাছগুলো লাগায় এবং প্রতি বছর এরা পরিচর্যা করে এবং মানে নতুন নতুন গাছ লাগায়, এটা নিয়েও কখনো আপনার মানে আমি কখনো প্রচার প্রচারণা দেখি নাই। হ্যাঁ, এটা নিয়ে নিউজ দেখেছেন কিনা? আসলে ইউনিয়ন পরিষদ, আপনি যে বলছেন যে ইউনিয়ন পরিষদ গাছ লাগায় এবং পরিচর্যা করে, জি, সম্পূর্ণ মিথ্যা। আচ্ছা ইউনিয়ন পরিষদ কখনো একটা গাছ লাগিয়ে দেখায়নি, আপনি দেখবেন। আচ্ছা, আপনি চলেন, হুম রাস্তায় চলেন, হুম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাথে নেন, উনি, চেয়ারম্যান সাহেব বলবেন যে আমি এই গাছটা লাগাইছি। আচ্ছা, কাঁঠাল গাছের কথা বলছেন, হুম হুম, কাঁঠাল গাছ প্রাকৃতিক ভাবে বেড়ে উঠছে। আচ্ছা, হয়তোবা রাস্তার পাশে একজনের জমি আছে, হুম সে হুম, রাস্তার সাথে লাগাইলো জি দুটা গাছ, জি, সেই গাছ থেকে কাঁঠাল হলো, আচ্ছা, কখনো বিষ দেওয়া লাগলো না। হুম বরঞ্চ সেই গাছটার পাতা কেটে অনেকে নষ্ট করছে, পরিচর্যা দূরের কথা। হুম, হুম, ইউনিয়ন পরিষদ কখনো হুম, গাছের পরিচর্যা বা গাছ লাগানোর জন্য কাউকে উদ্বুদ্ধ করেছে আমার দেখা নেই আচ্ছা, বা যাই হোক, মনে আমি পড়ে না। আমি সাংবাদিক না, আমি সংবাদকে প্রশ্নবিদ্ধ করার মতো আমার সক্ষমতা আমার নাই, আপনার থাকতে পারে। তো আমি সাংবাদিককে প্রশ্নবিদ্ধ করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে যে ওই ওই সংবাদটাতে বলা হচ্ছে এরকম যে ইতিমধ্যে আহ, কিছু হাট বাজারে কাঁচা কাঁঠাল বিক্রি শুরু হয়েছে। বাগান থেকে প্রতি বছর মানে প্রতি পিস 120 টাকা থেকে 130 টাকা কিনে নিয়ে বাজারে গিয়ে আবার কেটে বিক্রি করছে আপনার 60 টাকা থেকে 70 টাকা কেজি। এই বেচা বিক্রি হচ্ছে। এই তথ্যটা দিছে হচ্ছে আপনার দৈনিক দেশ তথ্য। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে আহ, আর একটু পরে নিই, সেটা হচ্ছে যে 60 টাকা কেজি দরে আমি ওই হিসাব করেছি, যেটা 1,05 মেট্রিক টনের যেটা আসছে, সেটা হচ্ছে টোটাল টাকার অ্যামাউন্টটা হচ্ছে যে আপনার 630 কোটি কোটি টাকার টাকা একটা বেচা বিক্রি আমাদের হচ্ছে বা এই বছর হবে বা হয়ে গেছে। আচ্ছা, এখানে আরো বলা হচ্ছে যে কৃষিবিদ জানান, একজন কৃষিবিদ ছিলেন, কৃষিবিদ জানান যে কাঁঠালের কোনো অংশই ফেলে দেওয়া যায় না। কাঁঠালের রসে প্রচুর ভিটামিন ও ক্যালসিয়াম পাওয়া যায়। কাঁঠালের বিচি এবং কাঁঠালের আঠা এটা এটা দিয়ে তরকারি এটা এটা রান্না করা কৃষিবিদ কাঁঠালের। বলবে কেন? হুম হুম হুম। আপনি আপনার প্রশ্ন না করার আগে আমি বললাম, আচ্ছা আচ্ছা, এটা কৃষিবিদ বলবে কেন? এটা কাঁঠালের আমরা তো পুষ্টি সবাই আছে, জানি। কাঁঠালের পুষ্টি আছে কিনা সেটাকে কৃষিবিদ বলবে? না না, এটা পুষ্টিবিদ বলবে। পুষ্টিবিদ বলবে, যেটা আপনি আগে বলছিলেন। জি। তো আমার আমার প্রশ্নটা হচ্ছে এইরকম যে দেখেন, আমাদের আমে আমরা ভালো, লিচুতে আমরা ভালো, বা কাঁঠালে ভালো, বা এই জাতীয় ফলজ ইয়েতে ভালো। আপনার কি মনে হয় যে একটা যদি আমরা হিমাগার পেতাম, তাহলে দেখা গেল যে আমাদের কৃষকরা হিমাগারে রাখতে পারলো এবং পরবর্তীতে মানে পুরো বছরটা জুড়ে খাওয়াইতে পারলো। আহ একটা হিমাগার পাইলে কেমন এই হতে পারে? হিমাগারের জন্য মেহেরপুরের
হাজার হাজার টন হুম, সবজি বলেন, ফল বলেন নষ্ট হয়ে যাচ্ছে জি, জি, শুধু হিমাগারের অভাবে, জি, হিমাগার না থাকার কারণে। জি, সাংবাদিকরা কিন্তু এই বিষয় নিয়ে বারবার বিভিন্ন জায়গায় কথা বলছে, বিভিন্নভাবে সংবাদ প্রচার করছে, এবং হুম, কৃষির যখন কৃষক কৃষি ফসলের যখন নিউজ করা হয় হুম, হুম, তখনই কিন্তু বারবার কিন্তু হিমাগার না থাকায় কিন্তু হাজার হাজার টন সবজি, হাজার হাজার টন নষ্ট ফসল হচ্ছে তো, নষ্ট নষ্ট হচ্ছে, এই হচ্ছে, কথা জি, কিন্তু আমরা বারবার কিন্তু বলছি, কিন্তু এ পর্যন্ত যে হিমাগারের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা কিন্তু আসলে হচ্ছে না। মিরপুরের জন্য একটা হিমাগার খুবই জরুরি। এখন আমরা লেখালেখি করতেছি কিনা বা হ্যাঁ, আমরা বিভিন্ন অবশ্যই জায়গায় অবশ্যই অবশ্যই লেখালেখি জায়গাতে করছি, অবশ্যই লেখালেখি করছি। আচ্ছা, আচ্ছা। আমরা পরবর্তী এবং শেষ প্রসঙ্গে চলে যাই যে মিরপুরে বাণিজ্যিকভাবে বাড়ছে দেশি মাছের চাষ। এটা 14 জন এনটিভিতে একটা নিউজ প্রচার করা হয়েছিল যে মিরপুর সদর, মুজিবনগর ও গাংনী উপজেলায় দেশি মাছের চাষে 3টি প্রদর্শনী প্লট রয়েছে বর্তমানে। জেলায় 15 জন চাষি বাণিজ্যিকভাবে দেশি মাছ চাষে যুক্ত হয়েছে। আচ্ছা, একটা পরিসংখ্যান নিয়ে আমি একটু বসছিলাম যে 2022 সালে মিরপুর প্রতিদিনে একটা পরিসংখ্যান দেওয়া হয়েছিল যে মিরপুর সরকার সদর উপজেলায় 7টি, গাংনী উপজেলায় 2টি এবং মুজিবনগর উপজেলায় 1টি বিল বাওর সহ আহ, আপনার হচ্ছে 5,792 হেক্টর আয়তনে 5,387টি জলাশয় রয়েছে। 5,387টি জলাশয় রয়েছে। আচ্ছা, মিরপুর জেলায় 13,900 আহ, অনু- 995 মেট্রিক টন মাছ চাষের চাহিদা থাকলেও সেখানে উৎপাদন হয় 13,822 মেট্রিক টন মাছ। জেলায় 2022 সালে 173 মেট্রিক টন মাছের ঘাটতি ছিল। আচ্ছা, মানে এই 22 সালের পর থেকে আমি আর ওইভাবে তথ্য পাই নাই। হ্যাঁ, এখন আমার জানতে চাচ্ছিলাম যে আহ, মাছের চাষে আসলে চাষটা এখন কেমন আছে, মানে আমাদের এখন মেহেরপুর জেলায় মানে কর্মসংস্থানের বড় একটা জায়গা কিন্তু মাছ চাষ। এটার সাথে কিন্তু অনেক মানুষ সম্পৃক্ত থাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। তো এটাতে আমরা লাভবান হতে পারছি কিনা বা এই জিনিসগুলো একটু আমার জানারও দরকার ছিল। তো আগামী মাসে বা তার পরের মাসে হয়তোবা ওই যে জেলা মৎস্য সপ্তাহ ইয়ে করা হবে। তো আমি একটা পরিসংখ্যান আশা করছি আপনাদের কাছ তবে থেকে। সেই ক্ষেত্রে বিশেষ করে মাছের কথা বলি, হুম, হুম, বিভিন্ন কৃষিতে কিন্তু সরকার ভর্তুকি দিচ্ছে। জি, জি, আপনি জানেন যে সারের দাম বৃদ্ধির পরে কিন্তু সরকার ভর্তুকি দিয়ে কিন্তু সার নিচ্ছে, জি, কৃষকদেরকে স্বল্প মূল্যে দিচ্ছে। হুম, হুম, সেক্ষেত্রে কিন্তু মাছও তো একটি কৃষি। জি, জি, আমাদের বাংলাদেশে বিশেষ করে মেহেরপুর জেলার যে মাছ হুম, হুম, উৎপাদন হয়, আপনি হুম, জানেন যে আমাদের গাঙে 16 টাকা আছে। জি, জি, টোটাল ওটা তো গ্রামটা একটা হ্যাঁ, বাড়ির উঠানো কিন্তু পুকুর। জি, জি, এবং টিউবওয়েলের যে পানি আহ, জমা রাখার যে ব্যবস্থা করে হুম, হুম, একজন গৃহিণী, হুম, সেখানে কিন্তু মাছ আছে। জি, একটি গ্রাম যখন মাছের গ্রাম হিসেবে কিন্তু সেটা জি, পরিচিত, জি, 16 টাকা। জি, একটি ইউনিয়নই কিন্তু মাছের গ্রাম। মাছ কিন্তু যে পরিমাণের চাহিদা, তাছাড়া কিন্তু বেশি উৎপাদন হচ্ছে আমাদের এখন মেহেরপুরে, এখন 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 আচ্ছা, আচ্ছা, বর্তমানে আমাদের কাছে যে পরিসংখ্যান আছে। হুম, হুম, এবং উদ্বৃত্ত না হলেও হুম, হুম, মাছের চাহিদা কিন্তু পূরণ হচ্ছে। আমাদের মেহেরপুরের মাছ মেহেরপুরের চাহিদা পূরণ হচ্ছে, পূরণ হচ্ছে, পূরণ আচ্ছা, হচ্ছে। সেই আচ্ছা, ক্ষেত্রে আরো কিন্তু মাছের, বিশেষ করে মাছের যে হ্যাচারি বলি আমরা, যে হুম, পোনা উৎপাদনের হ্যাচারি, হুম, হুম, রেণু পোনার যে হুম, বিষয়টি জি, আছে, জি, এই রেণু পোনা কিন্তু সুদূর মেহেরপুর জেলায় কিন্তু রেণু পোনার চাষ না, হয় না। না, না, এবং ডিম ফুটানোর কাজ হয় না, সেটা হয় আমাদের কোটচাঁদপুরে যেতে হয়, ঝিনাইদহ জি, কোটচাঁদপুরে, অথবা যশোর, নয়তো বা কুষ্টিয়ায়। তবে কুষ্টিয়ার থেকে যারা মাছ নিয়ে আসে হুম, ছোট হুম, রেণুপোনা, হুম, 1 দিন বা 2 দিনকার বাচ্চা, ওরা করে কি অপরিপক্ক মাছকে ইঞ্জেকশন দিয়ে কিন্তু ডিম ফুটায়, এসে আচ্ছা, কৃষকদের যে পুকুরে দেওয়ার পরে কিন্তু যে পরিমাণের যে বয়সে বৃদ্ধি হবে যতটুকু, সেই বৃদ্ধিটা কিন্তু হচ্ছে না। আচ্ছা, সেখানে কিন্তু মাছে খাচ্ছে খাবার, হুম, হুম, কিন্তু সে হুম, বৃদ্ধি পরিমাণের হচ্ছে না, বাড়ছে না। বাড়ছে না, আচ্ছা, এখানে কিন্তু কৃষক লোকসান করছে। হুম, এখানেও কিন্তু মৎস্য সেক্টরকে এগিয়ে আসতে হবে, হুম, যে যেসব দোকানগুলিতে মাছের খাবার বিক্রি করে, হুম, হুম, সেই খাবারের মানগুলি ঠিক আছে কিনা, হুম, মান নিয়ন্ত্রণ আছে কিনা, এবং কোন আচ্ছা, কোন কোম্পানি খাবারগুলি বিভিন্ন জায়গায় রিটেলার করছে, হুম, হুম, সেগুলি কিন্তু মৎস্য অধিদপ্তরকে
মোবাইল কোর্টের মাধ্যমে যে দেখতে হবে এবং বুঝতে হবে যে এখানে কি কি ধরনের পুষ্টি মাছের জন্য আছে। একটা মাছ পরিপক্ক হতে এবং ছোট মাছ দ্রুত বাড়তে যে খাবারগুলি দেওয়া আছে সেগুলো বিষাক্ত কিনা, মানুষের দেহের জন্য ক্ষতি করছে কিনা, এই বিষয়গুলো কিন্তু মৎস্য সেক্টরকে আসলে এগিয়ে আসার দরকার। না হলে কিন্তু চাষিরা না বুঝে মাছকে খাবার দিতে থাকবে, মাছ কিন্তু বাড়ছে না, খাবার সে ওই অপচয় করতে করতে দেখা যাবে যে মাছ চাষের লোকসান বলে মাছ চাষের আগ্রহ হারিয়ে ফেলছে। যেমন আমি বলি, আমি কিন্তু আমিও কিন্তু একজন মাছ চাষি। তো সেই ক্ষেত্রে আমি কোটচাঁদপুরের মাছ নিয়ে আসলে যেভাবে বৃদ্ধি হয়, কুষ্টিয়ার মাছটা কিন্তু সেভাবে বাড়ে না, কিন্তু খাবার একই সমান খাই। তো সেই ক্ষেত্রে সরকারকে, মৎস্য সেক্টরকে এগিয়ে আসতে হবে যাতে ভর্তুকিতে যাতে মাছের পোনা সরবরাহ করা যায় এবং মেহেরপুর জেলাতে সরকারিভাবে মাছের রেণুপোনা তৈরি করা যায় কিনা এই পরিকল্পনাও কিন্তু মেহেরপুরের এই মৎস্য সেক্টরকে নিতে হবে। আচ্ছা, এটা এটা আমি নিয়ে এসেছি এই কারণে যে সেটা হচ্ছে যে আম নিয়ে কথা বললাম, আমটা কিন্তু চলে গেছে, শেষ হয়ে গেছে। এবার হচ্ছে যে কাঁঠাল শেষ হয়ে গেছে, ধরে নিচ্ছি লিচু শেষ হয়ে গেছে। আমি এই জন্যই এটা তুললাম, সেটা হচ্ছে যে আগামী মাসে বা আগামী মাসের লাস্টের দিকে বা তারপরের মাসে আগস্টের শুরুর দিকে আপনার হচ্ছে মৎস্য সপ্তাহ হবে, আপনারা ইনভাইটেড হবেন ইনশাল্লাহ। যদি ইনভাইটেড হন তাহলে আপনি প্রশ্ন করার জন্য আমি অগ্রিম বলে রাখলাম আপনাকে যে আপনি এইগুলো নিয়ে দেখেন। এটা মানে আমাদের মেহেরপুরের অর্থনীতির জন্য খুব বড় একটা অংশ আছে মাছের। তো এটা পরিসংখ্যান রিয়েল ইয়েটাও আমার জানার দরকার, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে এইগুলো নিয়ে আপনারা প্রশ্ন করতে থাকেন বা প্রশ্ন করবেন। আমাদের রেণুপোনার জন্য আসলেই দরকার। ওই যশোরের জিকরগাছা সম্ভবত খুব ভালো, কিন্তু আবার অত এই যে দূর থেকে দূরত্ব নিয়ে এসে। রাস্তা বলি, হ্যাঁ, 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 এই যে হ্যাঁ। দূরের রাস্তা যদি ডিম পরিবহনের ক্ষেত্রে যদি মানে বিভিন্ন ধরনের ঝাঁকি টাকি জি। এবং সময়ের ব্যাপার আছে, হুম। নির্দিষ্ট সময়ে যদি একটা রেণুপোনাকে যদি পুকুরে না ছাড়া যায় তাহলে কিন্তু মারা যাবে। মানতে হবে। 1 কেজি ডিমের দাম 2000 থেকে 2500 টাকা বা 3000 টাকা বা 1500 টাকা, যে হুম, যে হুম, মানের ডিম। হুম, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা রাস্তা দূরত্ব একটা ব্যাপার। সেই জন্য কিন্তু মেহেরপুরে হ্যাচারি বিশেষ করে সরকারের মানে মৎস্য সেক্টরকে উদ্যোগ নেওয়া যে অল্প পয়সায় হুম, অল্প সময়ের মধ্যে ডিম উৎপাদন করে হুম, হুম, বেশ করে পুকুর মালিকদেরকে দেওয়ার হুম, এটা হুম, হুম। সুযোগ তৈরি করতে হবে। আচ্ছা, এখানে তো এই মৎস্য ইয়েতে আপনি রেণুপোনার যে ঘাটতি ছিল সেটার কথা বলছেন, বা আমাদের চাহিদা অনুযায়ী মাছ উৎপাদন হচ্ছিল না সেটা তো আপনি বলছেন যে উৎপাদন হচ্ছে। আরো বেশ কিছু ঝামেলা আছে, এগুলো নিয়ে আপনি দেখবেন, আপনি লিখবেন, এবং আপনি, আমার ধারণা আপনি নিজেও ভুক্তভোগী, এগুলো নিয়ে আপনি লিখবেন। আমি এগুলো অবশ্যই, দেখতে চাচ্ছি, বা অবশ্যই। এগুলো নিয়ে আমরা প্রশ্ন করতে থাকি। এই যে যতগুলো আছে এগুলো আমি প্রশ্ন করতে থাকবো, আমি প্রশ্ন করব। হ্যাঁ, সংবাদকে প্রশ্ন করার মতো আমার ক্ষমতা আমার নাই, কিন্তু সাংবাদিককে প্রশ্ন করার আমার মানে এই একটা সুযোগ আমার তৈরি হয়েছে, আমি সাংবাদিককে প্রশ্ন করতে থাকবো। আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি, আপনি শেষ কোনো কথা যদি বলতে চান আমার দর্শকদের জন্য। আহ আমি দর্শকদেরকে এই কথাই বলবো যে আমাদের মেহেরপুর একটি সম্ভাবনাময় জেলা, কৃষি নির্ভরশীল জেলা। আহ আপনারা যাদের জায়গা খুব ছোট ছোট জায়গা আছে সেই জায়গাতে বিভিন্ন ফসলের চাষ করুন, বাড়ির আঙ্গিনায় গাছ লাগান। এখন কিন্তু গাছ লাগানোর উপযুক্ত সময়। এই সময়ে বাড়িতে অন্ততপক্ষে একটি ফলের গাছ লাগান, একটি ওষুধি গাছ লাগান। আমি এই গাছ লাগানোর পরামর্শ দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আচ্ছা, এবং আপনার সাথে আবারও কথা হবে, আবারও মানে অনেকগুলো প্রশ্ন আসবে। মানে আপনিও মানসিক প্রস্তুতি নিয়ে রাখেন, অনুমতি নিয়ে রাখছি, আমরা আবারও বসবো আপনার সাথে। আর একটা আবহাওয়ার ইয়েটা দিয়ে রাখি, আমাদের এখন সম্প্রতি একটা রিমঝিম নামে একটা বৃষ্টি বলয় এসছে, এটা কয়দিন ধরে আমাদের এখানে আছে, বৃষ্টি তো হচ্ছেই। আহ, বলা হচ্ছে 26, 27 এবং 28 তারিখে ভারী বর্ষণ হইতে পারে। একটু সাবধানে থাকেন, কোনো মানে এই এই জাতীয় কাজ থাকলে একটু বিরত থাকবেন। সেই পর্যন্ত ভালো থাকেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।